প্রতিদিন নিত্য নতুন ভালোবাসার গল্প পেতে, দেখতে এবং শুনতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করুন। স্পর্শী দীর্ঘশ্বাস নেয়, মাথা চেপে কিছুক্ষণ বসে থাকে, বলে, তোর সাথে বলেই মাপ চাইছি। তাছাড়া আমি চাই না আমাদের জন্য তোর থাকার জায়গাটা চলে যাক। দেখ স্পর্শী, প্রথমত একটা জায়গায় গেলে ঢাকা শহরে হাজারটা বাড়ি আছে, আর দ্বিতীয় কি হয়েছে ক্লিয়ার করে বল। রেনু আপা আর তানিয়াকে সবটা বলে স্পর্শী। দুজনেই সবটা শোনার পর কিছুক্ষণ চুপ থাকে। তানিয়া কিছু ভেবে বলে, এখানে তোর দোষ কোথায়? তুই কি নাইম ভাইকে বলেছিস তোর সাথে ফুচকা খেতে, নাকি রুদ্র ভাইকে বলেছিস নাইম ভাইয়ের নাক ফাটাতে? স্পর্শী কিছু বলে না। তানিয়া স্পর্শীকে ঘুরিয়ে নিজের মুখোমুখি করে বসায়, গালে হাত দিয়ে আঙুলের ছাপ বসা জায়গাটাতে হাত ছোঁয়ায়। ব্যথায় চোখ মুখ নীল হয়ে যায় স্পর্শীর। তানিয়া আস্তে করে বলে, তোকে থাপ্পড় দিয়ে একদম ভালো কাজ করেনি বডি বিল্ডারটা, কিন্তু নাইম ভাইয়ের কেসটা আমার কাছে গোলমেলে মনে হচ্ছে রে। বেটা ফুচকা খেতে গেল, তাও তোর সাথে, আবার একা। স্পর্শী তানিয়ার হাত সরায়, ব্যাগ নিয়ে সোফা থেকে উঠতে উঠতে বলে, তোরা জীবনেও রুদ্র ভাইয়ের ভুলগুলো দেখতে পাবি না, অন্ধ তোরা। গটগট করে নিজের রুমে গিয়ে দরজা আটকে দেয়। তানিয়া আর রেনু আপা একে অপরের দিকে তাকিয়ে দীর্ঘশ্বাস ফেলে। রাত 8টার দিকে স্পর্শীর ফোনে কল আসে রুদ্রের। স্পর্শী কল কেটে দেয়। এভাবে হবে না বুঝে টেক্সট করে রুদ্র। স্পর্শী টেক্সটের রিপ্লাই না দিলেও মনে মনে কঠিন এক সিদ্ধান্ত নেয়। ফোনটা ফেলে রেখেই ফ্ল্যাট থেকে বের হয়। পেছন থেকে তানিয়া আর রেনু আপা ডাকলেও কানে তোলে না সে। তানিয়া আর রেনু আপাও নিচে নামে স্পর্শীর পেছন পেছন। রুদ্র প্রত্যেকবারের মতো এবারও বাইকের সাথে হেলান দিয়ে দাঁড়িয়েছিল। স্পর্শীকে আসতে দেখে ঠিকঠাক হয়ে দাঁড়ায়। মনে মনে কয়েকবার আওড়ায় কি বলবে না বলবে, কিন্তু স্পর্শী রুদ্রের কাছে এসে ঠাস করে থাপ্পড় বসিয়ে দেয়। হতভম্ব রুদ্র, তানিয়া, রেনু আপা। রুদ্র অবাক চোখে তাকায় স্পর্শীর দিকে। ল্যাম্প পোস্টের আলোতে জলজল করে উঠে স্পর্শীর মুখ। রুদ্রকে কিছু বলতে না দিয়েই কলার টেনে ধরে স্পর্শী। চোখে চোখ রেখে চোয়াল শক্ত করে কাট কাট গলায় বলে, গুন্ডামাস্তানের স্বভাব কোনোদিন ভালো হয় না, আপনিও কখনো ভালো হবে না। পড়াশোনা শেষ করে লাফাঙ্গাদের মতো গুন্ডামি করে বেড়াচ্ছেন। অবশ্য আপনাদের মতো ছেলেদের থেকে আর কি বেশি আশা করেছে? আমার পেছনে বেহায়ার মতো পড়ে আছেন কেন আপনি? আমার না আপনার ছায়াটাও বিষের মতো লাগে, বোঝেন না আপনি? আপনার মামা বাড়ি থেকে বের করে দিয়েছে, চলে এসেছি। এখন কি আপনি চাচ্ছেন এই শহরটাই ছেড়ে দিব আমি? শান্তিতে বাঁচতেও দেবেন না আমাকে? ও সরি, ভুলেই গেছিলাম, আপনারা আবার আমাকে শান্তিতে দেবেন বাঁচতে? হানি, আপনারা তো আমার শান্তির কথা শুনলেই জ্বলে ওঠেন। শান্তিতে বাঁচতে দিচ্ছেন না, শান্তিতে মরতেও দিবেন না। মরে গেলেও কবরে গিয়ে অশান্তি করে আসবেন। লজ্জা বলতে কি কিচ্ছু নেই আপনার? আরে এখানে তানিয়া থাকে, অন্তত ওকে শান্তিতে থাকতে দিন। আর তা না পারলে একটা কাজ করেন, আমাকে সোজা মেরে ফেলেন। না থাকবে আপনাদের ঝামেলা, আর না থাকবে এসব অশান্তি। পিস্তল কোথায় আপনার? বের করুন। স্পর্শী এক প্রকার পাগলের মতো করতে থাকে। মুখে যা আসছে সব শুনিয়ে যাচ্ছে। এতক্ষণে একটা টু শব্দও করেনি রুদ্র। চুপচাপ স্পর্শের চোখের দিকে তাকিয়েছিল। একটা সময় কলার থেকে স্পর্শের হাত ছাড়িয়ে নেয়। চুপ করে যায় স্পর্শীও। রুদ্র একটা ছোট প্যাকেট বের করে হাতে দেয় স্পর্শীর। কথা না বাড়িয়ে শুধু ছোট্ট শব্দে সরি বলে বাইক স্টার্ট দেয়। অদ্ভুতভাবে সরি বলার সময় রুদ্রের কণ্ঠ কেঁপে ওঠে। বোকা বনে যায় স্পর্শী। সে এত কথা শোনালো আর রুদ্র তাকে কিছু না বলেই চলে গেল। পিছনে ফিরে তানিয়া আর রেনু আপার কাছে আসে। তানিয়া কিছু না বলে চুপচাপ ফ্ল্যাটে চলে যায়। স্পর্শী একবার পেছনে ফিরে তাকিয়ে নিজেও রেনু আপার সাথে সিঁড়ি ডিঙায়। ফ্ল্যাটে ঢুকে চুপচাপ সোফায় বসে। তানিয়া স্পর্শের হাত থেকে ছোট প্যাকেটটা নিয়ে খুলে ভিতরে মলম ওষুধ দেখে তাচ্ছিল্যের সুরে হাসে। তারপর ওষুধগুলো আর মলমটা মেঝেতে ফেলে দেয়। চমকে উঠে স্পর্শী কাঁপা কাঁপা গলায় বলে, কি করছিস? তানিয়া একদম শান্ত গলায় বলে, কি আবার করছি? গুন্ডা মাস্তানের দেওয়া ঔষধ মলম, তুই কি করবি তাই ফেলে দিলাম। ভালো করেছি না? স্পর্শী মাথা নিচু করে নেয়। পাশ থেকে রেনু আপা বলে, আপা, আজকা প্রথম তোমারে কিছু কমু। তুমি যে রুদ্র ভাইচন্দ্রের গুন্ডা কইলা, তুমি কি জানো এই প্রথম কবে পিস্তল হাতে নিছিল?
এই কবে থেকে গুন্ডার নামের সাথে নিজের নাম জড়াইছে জানো তুমি? স্পর্শী প্রশ্নসূচক দৃষ্টিতে তাকায়। রেনু আপা ফের বলে, এইও আর পাঁচটা পোলার মতোই আসিল, রাগটা খালি বেশি এই আর কি। সেদিন তোমার সৎ মা মায়েরা মাটিতে ফেলায় রাখছিল, এই দিন তোমারে হাসপাতালে নেওয়ার সময় দেখা হয়েছিল হের লগে। তোমার অবস্থা দেখা হের কি কান্দন, তোমারে বুকে আকড়াইয়া হসপিটালে নিছিল। এই তোমার সব রকমের চিকিৎসা করাইছে। কয়দিন পর যখন তোমার সৎমা আর একবার মারতে গেছিল তোমারে, এই দিন রুদ্র ভাই আইছিল। ওই দিন প্রথমবারের মতো দেখছিলাম হের গুন্ডারু। তোমার সৎমারে ডরাইয়া গেছিল বইলাই, আজ পর্যন্ত তুমি আর মায়ের খাওনি। স্পর্শী ফেল করে তাকায়। পাশ থেকে তানিয়া বলে, বাদ দাও আপা, তাতে ওর কি? রুদ্র ভাই তো গুন্ডা মাস্তান, উনি তো ওরে মেরে শান্তি পাবে। স্পর্শী মাথা নিচু করে নেয়। তানিয়া ফের তাচ্ছিল্যের সুরে হেসে বলে, মানলাম রুদ্র ভাই তোকে থাপ্পড় দিয়ে খুব খারাপ করেছে, কিন্তু সে আজ পর্যন্ত তোকে টোকাও দিয়েছে কখনো? সেই দিন ওনার কথার অবাধ্য হয়ে বিপদে পড়েছিলি বলে রেগে একটা থাপ্পড় দিয়েছিল, আর আজ দিয়েছে। বিষয়টা আমাকে মারা দিয়ে না, উনি নাইম ভাইকে কেন মারলো তাও না বুঝে। আমি কোন ছেলের সাথে কথা বলবো না বলবো সেটাও কি ওনার থেকে জানতে হবে? তানিয়া শব্দ করে হাসে, বলে, আচ্ছা সাফিন, নাহিদ, নীরব, এদের সাথে এতদিনের বন্ধুত্ব, কখনো এদের নিয়ে কিছু বলেছে রুদ্র ভাই? বন্ধুদের সাথে মিশছিস, এটা নিয়ে কিছু বলেছে রুদ্র ভাই? আচ্ছা একটা কথা বল, আজ পর্যন্ত কখনো রুদ্র ভাইয়ের একটা ইচ্ছেও পূরণ করেছিস, নাকি রুদ্র ভাইয়ের কোনো কথার গুরুত্ব দিয়েছিস? মানলাম সে খুবই বাজে, তাই বলে নাইম ভাইকে শুধু শুধু মারার মানুষ সে না। তানিয়ার কিছু বলে না। রেনু আপাও রান্নাঘরের দিকে যায়। তানিয়া নিজের রুমের দিকে যেতে গিয়েও থেমে যায়। শান্ত গলায় বলে, আজ যা করলি তার জন্য কখনো আফসোস করিস না, নিজে পুড়ে যাবি রুদ্র ভাইয়ের প্রণয়ে। আমি জানি তুই বুঝিস রুদ্র ভাইয়ের তোর প্রতি ফিলিংস গুলো, কিন্তু জানিস না সেই ফিলিংসটা ঠিক কতটা প্রখর। স্পর্শে অনুভূতি শূন্যের মতো চেয়ে রয়। আসলেই কি তার আফসোস করতে হবে? সে কি ভুল করেছে? রুদ্র নামক মানুষটা আসলেই ভয়ঙ্কর, সাথে তার অনুভূতিগুলোও ভয়ঙ্কর। সে এই প্রণয়ে পুড়ে না যায়। সময় বহমান, কেটে গেছে 2 মাস। শীতকাল চলে এসেছে। সবার জীবনই আগের মতো চলছে। স্পর্শীর ভার্সিটি, টিউশনি, রেনু আপা, তানিয়া সবার সাথে মিলিয়েই সব সময় কাটছে। নাইম এখন স্পর্শীর পেছনেই পড়ে আছে। তানিয়া আর রেনু সেদিনের পর নিজেদের স্বাভাবিক করে নিয়েছে। শুধু সেদিনের পর থেকে আজ পর্যন্ত রুদ্রকে আর স্পর্শী দেখেনি। প্রতিদিন ভার্সিটির সামনে টিউশনি শেষে ঠিকই রুদ্রকে খোঁজে, কিন্তু রুদ্র আসে না। এতগুলো দিনে রুদ্রকে কোথাও দেখেনি সে। মাঝে একদিন হঠাৎ রিফাত আর হারুন হাজির হয় স্পর্শীর সামনে। স্পর্শী সেদিন টিউশনি করে বাড়ি ফিরছিল বিকালে। হঠাৎ করে রিফাত আর হারুনকে দেখে খানিকটা চমকায়। ভাবে আজ রুদ্রের কথা জিজ্ঞেস করবে, কিন্তু সে কিছু জিজ্ঞেস করার আগেই হারুন বলে, আপামনি, আপনি কি বসের কোনো খবর জানেন? ওনারে কোথাও পাইতেছি না। ওনার মা কয়বার আয়শা আমাগো কাছে তার খোঁজ চাইয়া গেছে। বুঝতেছি না বস কই। আপনি কি কিছু জানেন? স্পর্শী বাকরুদ্ধ হয়ে যায়। কি উত্তর দেবে বুঝতে না পেরে চুপ করে থাকে। রিফাতও একই প্রশ্ন করে। স্পর্শী ভাঙা ভাঙা ভাবে বলে, জানি না, ওনার সাথে আমারও অনেকদিন দেখা হয়নি, কথা হয়নি। হারুন আর রিফাত হতাশ হয়, নিজেদের সামলে বলে, আচ্ছা চলেন, সামনে রিক্সা দাঁড়ায় আছে। স্পর্শী ধীরে পায়ে চালায়। একবার হারুন রিফাতের দিকে তাকিয়ে শুধায়, রুদ্র ভাই তো নেই, তারপরেও প্রতিদিন আমার পিছে আসেন কেন? হারুন হেসে বলে, এটা বসের অর্ডার। উনি নাই তাতে কি? আজ নাই কাল চলে আসবে, তখন কি উত্তর দিমু বসরে? স্পর্শী আর কথা বাড়ায় না, চুপচাপ রিকশায় বসে বাড়ির পথে রওনা দেয়। হঠাৎ করে মানুষটা কোথায় হারিয়ে গেল? কোনো খোঁজ খবর কিচ্ছু নাই। স্পর্শের ভাবনার মাঝেই তার বাহুতে ধাক্কা দেয় সামিরা। ভ্রু কুচকে বলে, কিরে, কই হারিয়েছিস? ইদানিং চুপচাপ থাকিস, কি ব্যাপার? পাশ থেকে নীরব বলে, মানে ও বয়ফ্রেন্ড পাইছে আর সে আমাদের কথা বলতে নিষেধ করেছে, ঠিক না স্পর্শী? স্পর্শী তীক্ষ্ণ দৃষ্টিতে তাকায়। নাহিদ গাট্টা মারে নীরবের মাথায়, ব্যঙ্গ করে বলে, ওনার বিয়ে ফানি, কে চাইবে ভাই নিজের হাত? সামিরা, সাফিন, নাহিদ আর নীরব হেসে উঠে।
শুধু তানিয়া আর স্পর্শী চুপচাপ বসে থাকে। তানিয়া মৃদু হেসে সবার দিকে তাকিয়ে বলে, আরে না, সমস্যা নেই। স্পর্শীর যা ইচ্ছা এখন করতে পারে, এগুলোতে বাধা দেওয়ার লোক চলে গেছে। চমকে তাকায় স্পর্শী। ধক করে উঠে বক্ষ পিঞ্জর, ফেল ফেল করে তাকিয়ে রয়। বাকিরা সন্দিহান দৃষ্টিতে তাকালে তানিয়া বলে, রুদ্র ভাইকে দেখেছি স্যার। সামিয়া ভাবুক সুরে বলে, আসলেই অনেকদিন বডি বিল্ডারকে দেখা হয় না। তবে যাই বলিস, বডি বিল্ডার যেমনই হোক, এমনিতে প্রেমের জন্য পারফেক্ট। তানিয়া হাসে। টুকটাক গল্প করে সবাই নিজেদের ক্লাসে যায়। পুরোটা সময় অন্য মনস্ক ছিল স্পর্শী। তানিয়া একবার আর চোখে তাকায় তার দিকে, দীর্ঘশ্বাস ফেলে গেটের দিকে তাকায়। এ কেমন দূরত্ব বেড়েছে রুদ্র স্পর্শীর। আকাশের অবস্থা আজ মেঘলা মেঘলা। কখন যেন ঘন কালো মেঘ কাটিয়ে ঝমঝম করে বৃষ্টি শুরু হয়। এই শীতকালীয় বৃষ্টি বিষয়টা একটু বেশি পীড়া দেয় স্পর্শীকে। ব্যাগ চেক করে ছাতা আছে কিনা, দেখে নেই। ভার্সিটি শেষ হয়েছে একটু আগে। গেট থেকে বের হতেই তানিয়া ব্যস্ততা দেখিয়ে বলে, শোন, সাবধানে যাস। আমি একটু আজ ফয়সাল ভাইয়ের বাড়ি যাব, অনেকদিন যাওয়া হয় না। স্পর্শী ভ্রু কুচকে বলে, একাই যাবে? তো কি জামাই নিয়ে যাবো? জামাই থাকলে তাও নিয়ে যাইতাম। আহারে, আজ একটা জামাই নেই বলে। হয়েছে হয়েছে, যা তুই, আমি গেলাম। আর শোন, ব্যাগে ছাতা আছে কিনা চেক করে নিস, বৃষ্টি আসতে পারে। তানিয়া সম্মতি দিয়ে একটা রিক্সা নিয়ে চলে যায়। স্পর্শী কিছুক্ষণ সেদিকে তাকিয়ে আবার আশেপাশে তাকায়। এটা তার প্রত্যেক দিনের রুটিন। যদি রুদ্র আসে। বোকা মেয়ে কি বুঝেছে সে রুদ্র নামক ভয়ঙ্কর পুরুষের ভয়ঙ্কর প্রণয়ে পুড়ে গেছে? তার হৃদয়েও প্রণয় বর্ষণ শুরু হয়েছে। স্পর্শী দীর্ঘশ্বাস ফেলে একবার আশেপাশের দিকে তাকিয়ে চোখ বন্ধ করে বলে, আপনি কোথায় রুদ্র ভাই? গত 2 মাস আপনি নেই। চারপাশটা কেমন ফাঁকা ফাঁকা লাগে। আমি সেদিন যদি আপনাকে অত কড়া কথা না বলতাম, তাহলে হয়তো আপনি আজ হারাতেন না। আমি জানি না আপনার প্রতি আমার এই দুর্বলতাগুলো, মন খারাপগুলো আসলে কি, কিন্তু এটুকু বুঝি আমি পড়ছি। আপনার ভয়ঙ্কর অনুভূতিগুলো আমাকে পড়াচ্ছে। তানিয়া হাজারটা চিন্তা ভাবনার মধ্যে দিয়ে ফয়সালের বাড়ি এসে পৌঁছায়। কলিং দিতেই মেয়েট এসে দরজা খুলে দেয়। তানিয়াকে দেখে মৃদু হেসে বলে, আরে আপা, আপনি? ভালো হইছে আইসেন, আসেন ভেতরে আসেন। তানিয়াও মুচকি হাসে। মেয়েট গিয়ে ভেতর থেকে ফয়সালকে ডাকে। ফয়সাল ফিহাকে কোলে নিয়ে তানিয়ার কাছে আসে। তানিয়াকে দেখে ফিহা খুশি হয়ে যায়। অদ্ভুতভাবে পিচ্চিটা খুব কম তাকে দেখলেও মনে রাখে বেশি। এমন ভাবে আঁকড়ে ধরে যেন কোনো সন্তান তার মাকে আঁকড়ে আছে। তানিয়া ফিহাকে কোলে নিয়ে আদর করে। ফয়সাল হেসে বলে, তানিয়া, ফিহা তোমাকে দেখে অন্তত 15 দিন বা 1 মাস পর পর, তারপরও তোমাকে এত ভালো কিভাবে বাসে বলো তো? তানিয়া বিনিময়ে মুচকে হাসে। ফিহার সাথে খেলার পাশাপাশি আর চোখে তাকাই ফয়সালের দিকে। ঢোক গিলে বলে, বেশি রাত জাগবেন না, চোখ মুখের অবস্থা তো বেশ করুন। ফয়সাল কিছু বলে না, দুজনেই চুপচাপ থাকে। সে সময় মেয়েট চা বিস্কিট আনতে আনতে তানিয়ার উদ্দেশ্যে বলে, পিচ্ছি মায়াডা আপনার যেমনে শক্ত করে ধরে, মনে হয় আপনি হের মা। চমকে উঠে তানিয়া আর ফয়সাল দুজনেই। ফয়সাল ধমক দিয়ে বলে, এসব কি কথা? নিজের কাজ করুন। এরপর অনেকক্ষণ নীরবতা ভেঙে ফয়সালই বলে, সরি তানিয়া, ওনার কথা কিছু মনে করো না। তানিয়া মাথা নাড়ায়। তার মাথায় হঠাৎ করেই এক আজব চিন্তা উদয় হয়েছে। সে যদি সত্যি ফিহার মা হয় তাহলে দোষ কোথায়? আবেগে গা ভাসিয়ে ভুলে যায় সমাজ সবকিছু সহজ ভাবে নেয় না। এক বাচ্চার বাবা, যার বউ মারা গেছে কেবল 10 মাস, সেই ছেলেটার বউ হতে হলে হাজারটা সমস্যার সম্মুখীন হতে হবে। সমাজের কটু কথা শুনতে হবে। তানিয়াকে কিছু ভাবতে দেখে ফয়সাল ফের বলে, আবেগের বলে বসে তানিয়া, আমি যদি সত্যি ফিয়ার মা হই ফয়সাল ভাই। আটকে উঠে ফয়সাল ফেলফেল করে চেয়ে রয় তানিয়ার মুখের দিকে। এ মেয়ে বলে কি? মাথা খারাপ হয়ে গেছে নাকি? শীতের দিন হওয়ায় ইদানিং টিউশনি শেষ হয় সন্ধ্যার দিকে। একা একা আসতে প্রায় ভয় হয়, তবুও আসতে হয়। যদিও প্রতিদিনই পেছন পেছন হারুন আর রিফাত আসে, তারপরও সাফিনও প্রায় প্রতিদিনই বাড়িতে দিয়ে যায়। আজকেও টিউশনি শেষে সন্ধ্যা হয়ে যায়। সাফিন আর স্পর্শী বাড়ি থেকে মোড় পর্যন্ত খানিকটা হেঁটেই আসে। আকাশের অবস্থা ভালো না থাকায় রাস্তাঘাটে তেমন লোকজন নেই। গায়ের শালটা ভালোভাবে জড়িয়ে নেয় স্পর্শী। সন্ধ্যাবেলার মৃদু বাতাসও শরীর কাঁপিয়ে তুলছে।
সাফিন খেয়াল করে স্পর্শী কাঁপছে, ব্যস্ত গলায় বলে, কিরে তুই কাঁপছিস কেন? স্পর্শী দাঁতে দাঁত চেপে বলে, শখের বসে কাঁপতেছি রে, আমার তো রং লাগছে ডাফার কোথাকার। সাফিন দাঁত দিয়ে জিভ কাটে বলে, আমার কাছেও জ্যাকেট নাই যে তোরে হিরোদের মতো দিব। তোর হিরোগিরি নিচের পকেটে রেখে বাড়ির দিকে যা, যখন তখন বৃষ্টি আসতে পারে, আমি ম্যানেজ করে নিব আজ। পাগল নাকি তোকেই? সাথে সাথে ফোনে টুং করে শব্দ হয়। সাফিন ফোন দেখে গলা পরিষ্কার করে বলে, আসলে আজ আকাশের অবস্থা একদম ভালো না, আমারও অনেক ঠান্ডা লাগছে। বৃষ্টিতে ভিজলে পরে জ্বর আসলে প্রেমিকারে নিয়ে ঘুরতে যাবো কেমনে? তুই বরং আজ চলে যা। একদমই কথা শেষ করেই ছুট লাগাই সাফিন। স্পর্শে বোকা বনে যায়। সত্যি সত্যি সাফিন চলে গেল। এদিকে একটা রিক্সাও চোখে পড়ছে না, তার মধ্যে একা একটা মেয়ে। আকাশেও মেঘ গুরুম গুরুম করতেছে, কখন যেন বৃষ্টি শুরু হয়। স্পর্শী গায়ের শালটা আরো ভালো মতো জড়িয়ে নেয়, দুহাতে শক্ত করে ধরে হাঁটতে থাকে। মরিও কোনো রিক্সার দেখা নাই। স্পর্শী আশেপাশে ভালো করে তাকায়। আজ হারুন আর রিফাতকেও দেখা যাচ্ছে না। অন্যদিন তো ঠিকই থাকে, আজ কোথায় তারা? স্পর্শের ভাবনার মাঝেই হঠাৎ করেই ঝুমঝুম করে বৃষ্টি শুরু হয়ে যায়। একে তো ঠান্ডা, তার উপর বৃষ্টি যেন বরফের মতো মনে হয় স্পর্শীর কাছে। এদিক ওদিক তাকিয়ে কোথায় দাঁড়ানো যায় তার জায়গা খোঁজে। সামনে চোখ পড়তেই আটকে উঠে। হালকা অন্ধকারে কারো অবয়ব খেয়াল করে হাতটা কেঁপে উঠে। কোনো রকমে বলে, কে? অপর পাশ থেকে জবাব আসে। অবয়বটি আরো এগিয়ে আসে তার কাছে। কাছাকাছি আসতেই অবয়বটির মুখ বোঝা যায়। থ মেরে যায় স্পর্শে। দীর্ঘ 2 মাস পর রুদ্রকে দেখে কিছু বলতেই ভুলে যায়। হার্টবিট বেড়ে যায়। সূক্ষ্ম দৃষ্টিতে তাকায় রুদ্রের দিকে। সাদা টি শার্টের উপর কালো জ্যাকেট, চুলগুলো ভেজা। গা থেকে কড়া পারফিউমের ঘ্রাণটা এখনো ভেসে আসছে। স্পর্শী হতবিহ্বল দৃষ্টিতে তাকিয়ে থাকে। রুদ্র ঠোঁট কামড়ে হাসে। একদম স্পর্শের কাছাকাছি এসে কানের কাছে মুখ নিয়ে যায়, ফিস ফিস করে আওড়ায়, এই বর্ষণ কি তবে প্রণয় বর্ষণের ইঙ্গিত? পড়শি কেঁপে উঠে স্পর্শী দুপা পিছিয়ে ভাঙা গলায় বলে, আপনি এতদিন পর? রুদ্র কিছু না বলে চোখে মুখে গাম্ভীর্য ধরে রেখে হাত আঁকড়ে ধরে স্পর্শীর। কঠিন গলায় বলে, তুই শান্তি চেয়েছিলি, আমি দিয়েছি। তোর কাছে আমার ছায়া বিষের মতো মনে হয়, তাই আমার ছায়া দেখতে দিইনি তোকে। তুই বল, শান্তি পেয়েছিস? মাথা নিচু করে নেয় স্পর্শী। ভীষণ করে বলতে ইচ্ছে করে, আপনি দূরে গিয়ে তো আরো পড়িয়ে গেছেন রুদ্র ভাই, শান্তি পেলাম কোথায়? কিন্তু ভিতরের কথা ভেতরেই গিলে নিল। রুদ্র একটা দোকানের নিচে স্পর্শীকে আগলে দাঁড়ায়। ঠান্ডায় কাঁপতে থাকা স্পর্শী। রুদ্র পকেট থেকে ফোন বের করে কাউকে টেক্সট করে। কিছুক্ষণ কাটে নীরবতায়। স্পর্শী কাঁপতে থাকা অবস্থাতেও মাথা নিচু করে বলে, সরি। রুদ্র জবাব দেয় না। কিছুক্ষণের মধ্যেই একটা গাড়ি এসে থামে দুজনের সামনে। রুদ্র চুল ঝাড়তে ঝাড়তে বলে, যা গাড়িতে ওঠ। স্পর্শী ঠাই দাঁড়িয়ে থাকে। রুদ্র ভ্রু কুচকে কিছুক্ষণ তাকিয়ে থেকে স্পর্শের ভেজা ছোট চুল কানের পৃষ্ঠে গুজে দেয়, ফিস ফিস করে বলে, রুদ্র অতি সহজে তাকে শান্তি দেবে না পড়শি, তো হৃদয়ের প্রণয় ঝড় তুলবে। স্পর্শে হবে শুধু রুদ্র। রুদ্র ব্যতীত স্পর্শের প্রণয় বর্ষণে কারো জায়গা হবে না। পড়বে রুদ্র তার পড়শিকে কারো হতে দেবে না, কারণ না এই পুরোপুরি পড়বি আমার প্রণয়। সেদিন বেশি দূরে না। বেস্ট অফ লাক। যে প্রণয়ে গত 6 বছর থেকে পড়ছি আমি, একই প্রণয় পড়বি তুইও। রুদ্রের ফিস ফিস আওয়াজ আর উত্তপ্ত শ্বাসে দম আটকে আসে স্পর্শীর। ভেতরের হৃদয় নামক অংশটি বক্ষ পিঞ্জর থেকে এই বুঝি বেরিয়ে আসবে। রুদ্রের এক একটা কথা মনে মনে কয়েকবার আওড়ায় স্পর্শী। শক্ত করে শাল চেপে ধরে বিড়বিড় করে আওড়ায়, আমি অলরেডি পড়ে গেছি রুদ্র ভাই। আপনার ভয়ঙ্কর প্রণয়ের আহ্বান এই ছোট্ট হৃদয় আর দূরে ঠেলতে পারেনি, কিন্তু এ প্রণয় যে বিষাক্ত, এর পরিণতি যে ভয়ঙ্কর, ভীষণ ভয়ঙ্কর। ভোর রাত থেকে ধুমঝড় স্পর্শীর। ঠান্ডার মধ্যে বৃষ্টিতে ভেজার ফলে জ্বরের জন্য গা পুড়ে যাওয়ার জোগাড়। সকাল থেকে জ্বর, ঠান্ডা, মাথা ব্যথার জন্য বিছানা থেকে উঠতেই পারছে না। এই অবস্থায় রেখে তানিয়াও ভার্সিটি যায়নি। রেনু আপা ঠান্ডার মধ্যেই 2 বার জলপট্টি দিয়েছে। ওষুধ খাওয়ার পর থেকেই ঘুমোচ্ছে। সামিরা তানিয়ার কাছে কল দিয়েছিল। তানিয়া স্পর্শের কথা বলায় সবগুলো ক্লাস বাদ দিয়ে চলে এসেছে তানিয়ার বাড়ি। একেই তো ফাঁকিবাজি, তার উপর আবার স্পর্শের জ্বর। তাই কি আর কেউ ক্লাস করে? সাফিন, সামিরার, নীরব, নাহিদ সবাই এসে বসে আছে।
সাফিন তানিয়াকে বলে, তুই কি আমাদের এমনি খালি মুখে বসে রাখবি? অন্তত চা বিস্কিট তো দে। তানিয়া একটা কুশন ছুঁড়ে মেরে বলে, হারামজাদা, তুই কি এখানে চা বিস্কুট খাইতে আসছিস? লে বাবা, আমরা আসছি তোর বাড়ি আর তুই চা বিস্কিট দিবি না? রান্নাঘর থেকে রেনু আপা চা নাস্তার ট্রে আনতে আনতে বলে। আপনার চা বিস্কুট এইখানে ভাইজান। সাফিন গদগদ হয়ে বলে, এই তো, তুমি কত ভালো রেনু আপা। তুমি না থাকলে এই ডাইনি তো আমাদের না খাইয়েই রাখতো। তানিয়া আরেকটা কুশন ছুঁড়ে মারে। সামিরা ঠাস করে একটা কিল বসায় সাফিনের পিঠে। কটমট করে বলে, রাক্ষস কোথাকার, বাড়ি থেকে খেয়ে আসিস নাই, এখানে আসছিস স্পর্শীকে দেখতে, আর তুই খাওয়া দাওয়া করতেছিস? সাফিন নিজের পিঠে হাত বুলাতে বুলাতে বলে, আরে ওকে দেখতে আসছি বলে কি খাবো না বল? সামিরা কপাল চাপড়ায়। স্পর্শী চেঁচামেচি শুনে দুর্বল শরীর নিয়েই ধীরে ধীরে লিভিং রুমে আসে। স্পর্শীকে দেখে এগিয়ে আসে রেনু আপা, কাঁধ আঁকড়ে নিয়ে এসে ধরে বসায়। সাফিন ব্যস্ত গলায় বলে, এই শরীর নিয়ে তুই এখানে আসলি কেন? স্পর্শী জবাব দেওয়ার আগে সামিরা দাঁতে দাঁত চেপে বলে, তোর মাইকের মতো গলা নিয়ে এমন চিল্লালে কি রুমে থাকতে পারবে? নাহিদ বলে, আসলে আমি বুঝি না ওর গার্লফ্রেন্ডরা ওরে টলারেট করে কেমনে। নীরব দাঁত বের করে বলে, ওর অনেক টেকনিক আছে তাই না বন্ধু? সাফিন তীক্ষ্ণ দৃষ্টিতে তাকায়। নীরব কাশি দিয়ে গলা পরিষ্কার করে। স্পর্শী হেসে বলে, তোরা সবাই এখানে কেন? সামিরা বলে, আমাদের কথা বাদ দে, তোর জ্বর কমছে? ডাক্তারের কাছে গেছিলি? তানিয়া পাশ থেকে বলে, হ্যাঁ, আমি ঔষধ আনছি। সাফিন স্পর্শের দিকে তাকিয়ে সন্দিহান কণ্ঠে বলে, তোর জ্বর কেমনে আসলো? কাল তো সবই ঠিক ছিল। কাল সন্ধ্যার কথা মনে পড়ে যায় স্পর্শীর। মুহূর্তেই হার্টবিট বেড়ে যায়, শ্বাস নিতে থাকে বারবার। রুদ্রের কথাগুলো বারবার যেন ভেসে আসে। স্পর্শীকে চুপ থাকতে দেখে নাহিদ বলে, কি হয়েছে বলতো? স্পর্শী নিজেকে সামলে মাথা নিচু করে বলে, আসলে কাল বৃষ্টিতে ভিজে গিয়েছিলাম। সাফিন ঠোঁট চেপে হেসে বলে, ও আচ্ছা, তাহলে এই ব্যাপার। বলি, এত তাড়াতাড়ি প্রেম শুরু হয়ে গেল? স্পর্শী চমকে তাকায়। বাকি সবাই ভ্রু কুচকে তাকায়। সামিরা কপালে ভাঁজ ফেলে বলে, হইছেটা কি? বলবি নাকি আরো দেবো? সাফিন গালে হাত দিয়ে কাঁদো কাঁদো দৃষ্টিতে তাকায়। মিনমিনিয়ে সুরে বলে, কালের রুদ্রফায় আসছিল। সবাই হা করে তাকায়। স্পর্শী চোখ মুখ খিঁচে বসে থাকে। নীরব গোল গোল চোখে তাকিয়ে বলে, বডি বিল্ডার আসছিল এতদিন পর, কিন্তু এর সাথে ওর প্রেমের কি সম্পর্ক? নাহিদ কপাল চাপড়ায় বলে, গাধা চুপ কর। স্পর্শে তুই একবারও আমাদের বললি না কেন? স্পর্শী কিছু বলতে গিয়েও চুপ করে যায়। ভ্রু কুচকে সন্দিহান দৃষ্টিতে তাকায় সাফিনের দিকে, বলে, ওয়েট, 1 মিনিট। এই, তুই তো আমার আগে চলে গেছিস, তাহলে কেমনে জানলি রুদ্র ভাইয়ের কথা? তার মানে আগে থেকেই জানতে? সাফিন দাঁত কেলায়। স্পর্শী নিজের কপালে 2টা চাপড় দেয়, বলে, তাই তো বলি, তুই হঠাৎ করে আমার রেখেই চলে গেলি কেন? সবগুলো বদমাইশ। সাফিন মাথা চুলকায়। এরপর সবাই দুপুর পর্যন্ত সেখানেই থাকে। অনেক আড্ডা গল্পের মধ্যে সময় কেটে যায়। দুপুরের পর সবাই লাঞ্চ করে যে যার বাড়ি চলে যায়। স্পর্শী সন্ধ্যা পর্যন্ত ঘুমায়। সন্ধ্যার পর ঘুম থেকে উঠে কিছু খেয়ে আবার শুয়ে থাকে। জ্বর কমার বদলে বেড়েই চলেছে। দুর্বল শরীর নিয়ে চুপ করে শুয়েই থাকে। রাত 8টার দিকে তানিয়া স্পর্শীকে জলপট্টি দিচ্ছিল। সে সময় কলিং বেল বেজে ওঠে। টানিয়ে ভাবে বাড়িওয়ালা আসছে, তাই বিরক্ত হয়। রেনু আপাকে বসতে বলে নিজেই গিয়ে দরজা খুলে দেয়। দরজার ওপারে অস্থির রুদ্রকে দাঁড়িয়ে থাকতে দেখে থমকায় তানিয়া। রুদ্র তানিয়াকে কিছু বলার সুযোগ না দিয়ে ছুট লাগায় ভেতরে। তানিয়া কোনো রকমে দরজা লাগিয়ে দৌড়ে আসে। রুদ্র ততক্ষণে স্পর্শীর রুমে ঢুকে গেছে। হুট করে রুদ্রকে দেখে রেনু আপাও চমকায়। রুদ্র কিছু না বলে স্পর্শীর পাশে বসে পড়ে। কপালে গালে হাত ছোঁয়ায়, ব্যস্ত গলায় বলে, ও রাতে জ্বর কিভাবে আসছে? ডক্টর দেখিস আপা? তানিয়া পেছন থেকে বলে, কাল বৃষ্টিতে ভেজার জন্য জ্বর আসছে, আর ঔষধ তো আমি আনছিলাম। রুদ্রর আওয়াজ পেয়ে চোখ পিটপিট করে তাকায় স্পর্শী। রুদ্রকে সামনে বসে থাকতে দেখে ঠোঁট চওড়া করে হাসে। রুদ্র ভ্রু কুচকে তাকিয়ে বলে, জ্বর আসছে দেখে কি মাথাটাও খারাপ হয়ে গেছে তোর? শুধু শুধু বোকার মধ্যে হাসছিস কেন? স্পর্শী দুর্বল গলায় কিছু বলতে গিয়েও থেমে যায়। রুদ্র রেনু আপার দিকে তাকিয়ে বলে, ওকে কিছু খাইয়েছো? সন্ধ্যাবেলা শুধু আপেল খাইছিল। রুদ্র দীর্ঘশ্বাস ফেলে। রেনু আপাকে খাবার আনতে বলে নিজেই পাশে বসে মাথায় জলপট্টি দিতে শুরু করে। টানিয়া হাসে। দরজার পাশ থেকে হাত বগল দাবা করে দাঁড়িয়ে বিড়বিড় করে বলে,
শেষ পর্যন্ত বান্ধবী আমার প্রণয়ে জড়ালো। তবে যত যাই হোক, বলতে হবে বডি বিল্ডারের ধৈর্য প্রচুর, নয়তো কি প্রণয়ে বিদ্বেষী মেয়েটার জীবনেও প্রণয় বর্ষণ হতো। আসলেই সঠিক মানুষ পেলে বোধহয় ভালোবাসা সুন্দর হয়। দুজনকে একা ছেড়ে দিয়ে তানিয়াও সরে যায়। রেনু আপা খাবারের প্লেট দিয়ে নিজেও রুম থেকে বের হয়ে যায়। এই ঠান্ডার মধ্যে জলপট্টি দিতে নিজেই কেঁপে উঠছে রুদ্র। সারাদিন কাজের পর শরীর ভীষণ ক্লান্ত। স্পর্শীকে তুলে বসায় সে। খাবার মুখের সামনে নিতেই স্পর্শী খাবে না বলে জিদ করে। জ্বরের জন্য সবটাই তিতকুটে লাগছে। রুদ্র জোর করিয়ে খাইয়ে দিয়ে শুইয়ে দেয়। ভোরবেলা ঘুম ভেঙে যায় স্পর্শীর। জ্বর পুরোপুরি না ভালো হলেও কমেছে বেশ খানিকটা। শরীর ব্যথায় হাত পা নাড়াতেই কষ্ট হচ্ছে। কোনো রকমে উঠে বসতেই হাটে টান পড়ে। পাশ ফিরে তাকিয়ে রুদ্রকে দেখে চমকায় স্পর্শী। ঘুম পুরোপুরি চলে যায়। স্পর্শীর হাত রুদ্রের হাতের মধ্যে দেখেই টাস্কি খায়। কোনো রকমে ঢোক গিলে আশেপাশে তাকায়। হাতটা ছাড়ানোর চেষ্টা করতেই উঠে যায় রুদ্র। ঘুম ঘুম চোখে স্পর্শীর কপালে হাত ছুঁয়ে বলে, জ্বর কমেছে? এখন কি কষ্ট হচ্ছে তোমার? স্পর্শী উত্তর না দিয়ে হাত ছাড়িয়ে নেয় চটপট। দ্রুত উঠে রুদ্রর সামনে আসে, ব্যস্ত গলায় বলে, আপনি এখানে কি করছেন? রেনু আপা কই? আর আপনি কি সারা রাত এখানেই? রুদ্র হাত বগল দাবা করে কিছুক্ষণ তাকিয়ে থাকে স্পর্শীর দিকে। তারপর উত্তর না দিয়ে চুপচাপ স্পর্শীর বিছানায় শুয়ে পড়ে। দেব গায়ে জড়িয়ে গুটিসুটি মেরে শুয়ে বলে, আমি এখন ঘুমাবো। সারা রাত ঘুম হয়নি। যে প্রশ্ন করেন ঘুম থেকে ওঠার পর করিস, এর আগে একটাও কথা না। স্পর্শী কিছু বলতে নিলে রুদ্র তীক্ষ্ণ দৃষ্টিতে তাকিয়ে বলে, নো মোর ওয়ার্ডস। স্পর্শীও চুপ করে যায়। এই ঘাট তেরা লোক যে তার প্রশ্নের উত্তর দেবে না সেইটা সে হাড়ে হাড়ে বুঝে গেছে। দ্রুত ওয়াশরুমে গিয়ে ফ্রেশ হয়ে রুম থেকে বের হয়। পাশের রুমে তানিয়া আর রেনু আপাও ঘুমাচ্ছিল। দরজা খোলা দেখে কিছু না ভেবে চটপট রুমে ঢুকে পড়ে। তানিয়াকে টেনে তুলে বসিয়ে গড়গড় করে বলে, রুদ্র ভাই এখানে কি করছে? তাও আমার রুমে কেন? কখন আসছে? আর উনি কি সারা রাত আমার রুমে ছিল? তানিয়া ফেলফেল করে তাকিয়ে থেকে আবার ঠাস করে শুয়ে পড়ে। স্পর্শী কপাল চাপড়ে রেনু আপাকে তোলে। রেনু আপা উঠে চোখ ভালো করে ডলে বলে, এত হক্কাল উঠছো ক্যারে আপা? জ্বর কমছে নি? স্পর্শী বলে, ধুর, জ্বর ছাড়ো। তুমি বলো রুদ্র ভাই আমার রুমে কেন? শান্ত হও আগে। সারা রাত আমরা তোমার রুমেই আসিলাম। আজানের দিক দিয়ে এই রুমে হাইছি। আর রুদ্র ভাইজান কালকার আইতেই আইছে। তোমার জ্বর অনেক বাইরে গেছিল, তাই জন্য আর বাড়ি যায় নাই। স্পর্শী আর কিছু বলে না, চুপচাপ বসে থাকে। রেনু আপা হেসে বলে, তুমিও না আপা, বাইরে গিয়ে বসো, আমি চা আনতাছি তোমার লইগা। স্পর্শী মাথা নাড়ায়। তারপর নিজে গিয়ে বসে থাকে লিভিং রুমের সোফায়। রেনু আপা ফ্রেশ হয়ে চা এনে দেয়। স্পর্শী একটু খেয়েই রেখে দেয়। চিন্তায় তার দম যাওয়ার মতো অবস্থা। বাড়িওয়ালা যদি জানে রুদ্র আসছে তাহলে তো নিশ্চিত বাড়ি থেকে বের করে দেবে। টেনশনে রুমের এক মাথা থেকে আরেক মাথা চরকির মতো ঘুরতে থাকে। তানিয়া ঘুম থেকে উঠে স্পর্শীর এই অবস্থা দেখে ভ্রু কুচকায়, বলে, এমন পাগলের মতো করছিস কেন? স্পর্শী জবাব দেয় না। সকাল 9টার দিকে রুদ্রর ঘুম ভাঙে। ফ্রেশ হয়ে এসে লিভিং রুমে বসে। স্পর্শী তার কাছে এগিয়ে এসে বলে, আপনি আর কতক্ষণ থাকবেন? বাড়িওয়ালা দেখলে ঝামেলা করবে, দ্রুত চলে যান না। রুদ্র ভ্রু কুচকে বলে, বাই এনি চান্স তুই আমাকে বের করে দিচ্ছিস? স্পর্শী কিছু বলার আগেই তানিয়া বলে, একদমই না। ওই খারুস বাড়িওয়ালা যা বলে বলুক, একদম কান দিবেন না। স্পর্শীর জ্বর ভালো হয় 2 দিন পর। রুদ্র 2 দিন রাতেই একবার করে এসে দেখে গেছে। বাড়িওয়ালা নিয়ে প্যান করে স্পর্শী তাই বেশিক্ষণ থাকে না। আজ ভার্সিটি শেষ করে টিউশনিতে গিয়েছিল স্পর্শী। ফেরার পথে রুদ্রকে দাঁড়িয়ে থাকতে দেখে স্পর্শী হেসে তাকায়। রুদ্র স্পর্শীর দিকে এগোতে এগোতে বলে, সুস্থ হতে না হতে দৌড়ে চলে আসছিস। স্পর্শী হাসে। উত্তর না দিয়ে নিজেই জিজ্ঞেস করে, আপনি একা কেন? বাইক কোথায়? আর আপনার চেলাপেলাগুলো কই? প্রতিদিন তো বাইক নিয়ে পড়ি, আজ ভাবলাম তোর কিনে একটু রিক্সা ঘোরা যাক। আর আমি থাকলে ওরা আসে না। স্পর্শী কিছু না বলে হাসে। দুজনে হেঁটে আসে সামনের মোড় পর্যন্ত। ততটুকু সময় দুজনেই চুপ থাকে। মোড় থেকে রিক্সা নিয়ে তাতে বসে। স্পর্শী গায়ে দেওয়া শাল শক্ত করে চেপে এক কোণে বসে। রুদ্র হাত এগিয়ে দিয়েও আবার ফিরিয়ে নেয়। নিজের সামান্য চেপে বসে বলে, এদিকে চেপে বস, নয়তো পড়ে যাবে।
স্পর্শী চুপচাপ সরে বসে, তারপর রৌদ্রর দিকে তাকিয়ে বলে। বাড়ি যাচ্ছি। রৌদ্র পকেট থেকে ফোন বের করতে করতে বলে, এই সন্ধ্যাবেলা কোথায় যাব, তার মধ্যে এত ঠান্ডা। স্পর্শের প্রশ্নে ভ্রু কুচকে তাকায় রৌদ্র, পা থেকে মাথা পর্যন্ত পর্যবেক্ষণ করে আবার নিচের দিকে তাকায়, সন্দেহান দৃষ্টিতে তাকিয়ে বলে, তোর জ্বর কি সত্যি ভালো হয়েছে? স্পর্শী থতমত খায়, ফ্যাল করে তাকিয়ে বলে, ভালো না হলে কি এখানে থাকতাম। রৌদ্র নজর সরিয়ে ফোনের দিকে তাকায়, ফোন স্ক্রল করতে করতে বলে, তুই নিচের দিকে দেখ আর আমার দিকে দেখ, সোয়েটার পরেছিস, শাল নিয়েছিস, তাও তো ঠান্ডা লাগে, আর আমি শুধুমাত্র একটা টি শার্ট পরে চলে আসছি। তাহলে তোর চেয়ে বেশি আমার ঠান্ডা লাগা উচিত, তাহলে আমার কেন ঠান্ডা লাগতেছে না? স্পর্শী কপালে ভাঁজ ফেলে তীক্ষ্ণ দৃষ্টিতে তাকায়, বিড়বিড় করে বলে, এলিয়ানের মতো পুরা। ইনার্সে কখন ঠান্ডা লাগে আর কখন যে গরম লাগে আল্লাহ মালুম। আল্লাহ তুমি এই বান্দারে হেদায়েত দান দাও, যেন কখন গরম আর কখন ঠান্ডা তা বুঝতে পারে। আমিন। পাশ থেকে রৌদ্রও বলে, আমিন। স্পর্শী থতমত খেয়ে লাফিয়ে ওঠে। রৌদ্রর তখনও ফোনের দিকে মন। স্পর্শীর ইচ্ছা করে কপাল চাপড়াতে, বিড়বিড় করে বলেও শান্তি নেই। মনে মনে একদম সাউন্ড ছাড়া কথা বলা দরকার ছিল। স্পর্শের ভাবনার মধ্যে আর রৌদ্রর ফোন স্ক্রল করতে করতে নির্দিষ্ট গন্তব্যে পৌঁছে যায়। শীতের জন্য ভালোই কুয়াশা পড়েছে। স্পর্শীর পড়ানো শেষ করতে করতে সেখানেই আজান পড়ে গেছে, তাই এটুকু আসতে ভালোই অন্ধকার মনে হচ্ছে। স্পর্শী নিরিবিলি জায়গা দেখে হাত চেপে ধরে রৌদ্রর, ভীত গলায় বলে, এটা কোন জায়গা? এই কুয়াশার মধ্যে ঘুরতে আসার কোনো দরকার ছিল রুদ্র ভাই? রৌদ্র ভ্রু কুচকে একবার হাতের দিকে তাকিয়ে বলে, শীতের রাতে ঘোরার মজা আলাদা, চুপচাপ হাত ধরে আমার সাথে হাঁটতে থাক। স্পর্শী গাল ফুলিয়ে হাতও ছেড়ে দেয়। আবছা আলোয় ঠোঁট কামড়ে হাসে রৌদ্র, নিজে স্পর্শের হাত আঁকড়ে ধরে সামনে হাঁটা লাগায়। খানিকটা দূর যেতেই জ্বলতে থাকা কাঠের পাশে গিয়ে বসে দুজন। স্পর্শী আগুনের উষ্ণ ছোঁয়া নেয় ভালো মতো, হেসে বলে, আগে থেকেই প্ল্যান করে আসছেন। রৌদ্র হাসে, জবাব দেয় না। দুজনে অনেকক্ষণ সেখানে বসে গল্প করে, এরপর আবার উঠে পড়ে। স্পর্শী আর রৌদ্র একসাথে সামনের একটা ছোট রাস্তায় যায়। একটু পরপর ল্যাম্পপোস্টের আলোয় পুরো রাস্তা আলোকিত হয়ে আছে, সাথে কুয়াশায় রাস্তা হালকা হালকা ভেজা। স্পর্শী ভেজার রাস্তা দেখেই লাফিয়ে ওঠে, পা থেকে জুতো খুলে রৌদ্রের হাতে ধরিয়ে দেয়। রাস্তার মাঝে গিয়ে খালি পায়ে লাফায় আর খিলখিল করে হেসে ওঠে। রৌদ্র হতভম্ব হয়ে কিছুক্ষণ একবার স্পর্শের দিকে তো আরেকবার হাতে থাকা জুতোর দিকে তাকিয়ে থাকে। ভ্রু কুচকে স্পর্শের লাফানো হাসির দিকে তাকাতেই তার কপাল টান টান হয়ে যায়, হাত থেকে জুতো একাই পড়ে যায়। মৃদু বাতাসের স্পর্শের চুলগুলো হালকা এলোমেলো, মুখে ফুটে উঠেছে এক বিশ্বজয় করা হাসি। এতটুকুতেই এই মেয়ে এত খুশি? রৌদ্র অপলক তাকিয়ে থাকে স্পর্শের মুখের দিকে, এক হাত পকেটে গুজে আরেক হাত রাখে বুকের বাঁ পাশে। চিনচিনে ব্যথাটা সজাগ হয়, রৌদ্র বিড়বিড় করে আওড়ায়, এভাবে হাসিস না পড়ছি, আমার বুকে লাগে। গত 5 বছর আমি তোর এই হাসিটা ভীষণ মিস করেছি। যখন তুই হাসিস আমার হৃদয়ের ঝড়, ভয়ঙ্কর এক প্রণয়ের ঝড়। স্পর্শী তখনও নিজের লাফানোতে ব্যস্ত। রৌদ্র যে তার দিকে এক দৃষ্টিতে তাকিয়ে আছে এতে তার এতটুকু খেয়াল নেই। রৌদ্র একদম ধীর পায়ে এগোয় স্পর্শীর কাছে। রৌদ্রকে নিজের অনেকটা কাছে উপলব্ধি করতে পেরে চমকে ওঠে। রৌদ্র একদম মুখটা নিয়ে স্পর্শীর কানের কাছে গিয়ে ফিস করে বলে, আমাকে মেরে ফেলার চিন্তা আছিস? এভাবে হাসিস না প্লিজ, আমার ভীষণ বুকে ব্যথা হয়। হয় এই ব্যথা উপশম কর, নয়তো এই ব্যথার কারণ হোস না। স্পর্শী জোরে জোরে শ্বাস নিয়ে দ্রুত সরে যায়। রৌদ্র ঠোঁট কামড়ে হাসে। রৌদ্র সোজা হয়ে সামনে পা বাড়াতে বাড়াতে বলে, স্ট্যাচু হয়ে দাঁড়িয়ে না থেকে দ্রুত আয়। স্পর্শী শক্ত করে শাল চেপে ধরে ধীর পায়ে এগোয়। রৌদ্র হাঁটার স্পিড কমিয়ে দিয়েছে। দুজনের মধ্যেই পিনপতন নীরবতা। চারপাশ থেকে ঝিঝি পোকার আওয়াজ ভেসে আসে। রাস্তা দিয়ে মাঝে মাঝে 2-1 লোক হেঁটে যাচ্ছে। রৌদ্র নীরবতা ভেঙে ডাকে, পড়ছে। স্পর্শী ছোট্ট শব্দে হুঁ বলে। রৌদ্র ফের বলে, অনেকের স্বপ্ন থাকে শীতের রাতে প্রিয় মানুষের হাত আঁকড়ে হেঁটে যেতে দূর দূরান্তে। আমার সে ইচ্ছে পূরণ হচ্ছে, তাই না? স্পর্শী মাথা নিচু করে হাসে। এই হাসি রৌদ্র না দেখলেও হয়তো অনুভব করতে পারে। তাই তো স্পর্শের হাসির সাথে তাল মিলিয়ে সে নিজেও হাসে। স্পর্শী কথা এড়ানোর জন্যে বলে, আচ্ছা সারাদিন তো আপনাকে দেখা যায় না, থাকেন কই আপনি? রৌদ্র হাঁটা থামিয়ে পেছনে তাকায়, ভ্রু কুচিয়ে বলে, মিস করিস বুঝি?
তা কখন বললাম? মোটেও আমি আপনাকে মিস করি না। আমি তো জাস্ট আপনাকে এমনিই জিজ্ঞেস করলাম। রুদ্র হাসি আটকে গম্ভীর গলায় বলে, সেদিন তো কত কি বলে অপমান করলি, তা একটা ছোটখাটো কাজ করি যাতে করে আর কেউ সব না বলতে পারে। স্পর্শী অপরাধ বোধে মাথা নিচু করে নেয়, মিনমিনি স্বরে বলে। সরি। রুদ্র হেসে আঙুলের ফাঁকে আঙুল গলিয়ে দেয়, চুলগুলো কানের পৃষ্ঠে গুজে দিয়ে বলে, আর মাথা নিচু করতে হবে না। ফুচকা খাবি? স্পর্শী মাথা নাড়ায়। রুদ্র স্পর্শীকে নিয়ে হাঁটা লাগায়। স্পর্শীর সেই কথাটার জন্য এখনো আপসেট দেখে রুদ্র শান্ত গলায় বলে, ওই দিনের জন্য অপরাধ বোধ রাখবি না। তুই যা করেছিস তা তোর দিক দিয়ে ঠিক আছে, আর আমি এসব মনে রাখি না। রুদ্র হাজারটা কথা বলে স্বাভাবিক করে স্পর্শীকে। দুজন পাশাপাশি হেঁটে সামনে এগোতে থাকে। রুদ্র কথায় কথায় স্পর্শীর বন্ধুদের কথা তোলে, হেসে বলে, তবে তোর বন্ধুদের কথা বলতেই হবে পড়ছে। সবার ভাগ্যে কিন্তু এমন বন্ধু বান্ধব জোটে না। তোর সব প্রবলেমে তোর সাথে থাকে, তোর অসুস্থতার কথা শুনলেই চলে আসে দেখতে। স্পর্শী নিজেও হাসে, একবার রুদ্রের দিকে তাকিয়ে বলে, এই জন্যই নিজেকে ভাগ্যবতী মনে হয়। এত ভালো মা, এত ভালো ফ্রেন্ড, এত ভালো রেনু আপা পাইছি, এটাই অনেক। আর কি চাই? রুদ্র বাঁকা হেসে বলে। আমাকে চাই না? স্পর্শী কেঁপে উঠে, কোনো কথা না বলে মাথা নিচু করে নেয়। তারপর দুজনে ফুচকা খেয়ে আজকের মতো ঘোরাঘুরি অফ দেয়। বাড়ি ফেরার পর থেকে স্পর্শীর মন যেমন ফুরফুরা তেমনি লজ্জায় লাল হচ্ছে। লজ্জা পাওয়ার কি আছে, এটা ভেবে নিজেই নিজেরে 100 বার গালি দিচ্ছে। ফ্রেশ হয়ে তানিয়ার পাশে সোফায় গিয়ে বসে পড়ে। তানিয়ার ফোন হাতে থাকলেও অন্য মনস্কতা খেয়াল করে স্পর্শী ভ্রু কুঁচকে বলে, তোর আবার কি হয়েছে? তানিয়া তখনও নিজের ধ্যানে মগ্ন। স্পর্শী তানিয়ার বাহুতে ধাক্কা দেয়। চমকে উঠে তানিয়া আমতা আমতা করে বলে, কি কি হয়েছে বল। স্পর্শী কপালে ভাঁজ ফেলে তানিয়ার পা থেকে মাথা পর্যন্ত পর্যবেক্ষণ করে, সন্দিহান কণ্ঠে শুধায়, তোর কি হয়েছে সত্যি করে বলতো? 2-3 দিন থেকে অন্যমনস্ক লাগে আমার কাছে। কথা না ঘুরিয়ে ক্লিয়ার করে বল। তানিয়া মাথা নিচু করে নেয়, মিনমিনিয়ে স্বরে বলে, আমি ফয়সাল ভাইকে সেই দিন আবেগের বশে বলে ফেলেছি আমি যদি সত্যি ফিয়ার মা হই। এটা শুনে উনি কিছুক্ষণ চুপ হয়ে গেলেন, তারপর গম্ভীর মুখ করে আমার কোল থেকে ফিয়াকে নিয়ে নিল, হাত ধরে টেনে বাড়ি থেকে বের করে দিয়ে বলল, আর কখনো এই বাড়িতে আসবে না বলেই ঠাস করে দরজা আটকে দিল। তানিয়ার কথা শুনে আকাশ থেকে পড়ে স্পর্শী। বোকার মতো ফ্যালফ্যাল করে তাকিয়ে রয় তানিয়ার কাঁদো কাঁদো মুখপানে। অবাক কণ্ঠে শুধায়, তুই ইনডাইরেক্টলি ওনাকে বিয়ে করতে চাইছিস? আরে গাধি, ইনডাইরেক্ট কোথায়, ডাইরেক্টই বিয়ে করতে চাইছি। স্পর্শী ঘর কাঁপিয়ে এক ধমক দেয়, দাঁতে দাঁত চেপে বলে, তুই কি পাগল হয়ে গেছিস? মানছি তুই এতগুলো দিন ধরে ওনাকে ভালোবাসিস, তাই বলে এক বাচ্চার বাপকে বিয়ে করবি? তানিয়া কেঁপে উঠে কাঁপা কাঁপা গলায় বলে, আমি ওনাকে ভালোবাসি স্পর্শী, মানছি ওনার একটা বেবি আছে, তাতে কি, ও বউ তো নাই। তাছাড়া ওনার লাইফটা অগোছলা হয়ে গেছে, যদি আমি ভালোবেসে তা গুছিয়ে দিতে পারি তবে তাতে দোষ কোথায়? আচ্ছা মানলাম, তাতে একটুও দোষ নেই। আঙ্কেল আন্টি মানবে? তানিয়া মাথা নিচু করে নেয়, স্পর্শীর শান্ত কণ্ঠে বলে, এখন কি আঙ্কেল আন্টির মতের বিরুদ্ধে গিয়ে বিয়ে করবি? তানিয়া উত্তর দেয় না, স্পর্শীও বসে না, চুপচাপ নিজের রুমে চলে যায়। তানিয়া মাথা চেপে বসে ভাবতে থাকে, আসলেও কোনো বাবা মা চাইবে না তার মেয়ের বিয়ে একটা বিবাহিত ছেলের সাথে হোক। কি করবে এখন সে? পরের দিন সন্ধ্যায় কেবল স্টুডেন্ট পড়িয়ে বের হয়েছে স্পর্শী। রিকশায় উঠতে যাবে এমন সময় হাজির রুদ্র, চোখে মুখে গম্ভীরতা স্পষ্ট। স্পর্শী তাকে দেখে ভ্রু কুঁচকায়। রুদ্র গম্ভীর গলায় বলে, আমার সাথে আয়। স্পর্শী খানিকটা অবাক হয়েই বলে, এই সময় আজও ঘুরতে যাবেন? রুদ্র স্পর্শীর হাত টেনে রিকশা থেকে নামায়। স্পর্শী বুঝতে পারে না আজ লোকটা এত ক্ষেপে আছে কেন। রুদ্র স্পর্শীকে টেনে এনে গাড়িতে বসায়। স্পর্শী ফের শুধায়, আপনি এত রেগে আছেন কেন? রুদ্র উত্তর দেয় না। স্পর্শী দীর্ঘশ্বাস ফেলে আবারও শুধায়, আচ্ছা কোথায় যাব এটা অন্তত বলেন। রুদ্রর সহজ উত্তর, বিয়ে করতে যাচ্ছে। রুদ্রর বাড়ির লিভিং রুমে বসে আছে স্পর্শী। স্পর্শীর পাশেই রুদ্র, শাহাদাত শেখের মা রামিয়া, রুদ্রর মা রেহানা, রুদ্রর বাবা শফিক শাখাওয়াত, রুদ্রের বোন রাইমা বসে আছে। সবার মুখেই গম্ভীরতা স্পষ্ট। স্পর্শী শুধু ফেলফেল করে চেয়ে আছে। পুরো রাস্তা সে অনেক বুঝিয়েছে রুদ্রকে, কিন্তু তাতে বিশেষ একটা লাভ হয়নি।
রুদ্রর মা একদম পছন্দ করে না স্পর্শীকে, তাই তো আসার পর থেকে চোখ মুখ কুঁচকে অন্যদিকে তাকিয়ে আছে। কিন্তু শফিক সাখাওয়াতের মুখে একটু বিরক্তি নেই, বরং এতদিন পর মেয়েটাকে দেখে সে খুশি হয়েছে। স্পর্শীর কোলে। স্পর্শী বাড়ির মধ্যে ঢুকতে না ঢুকতেই সে এসে ঝাপটে ধরেছে। এতদিন পর বোনকে কাছে পেয়ে বিশাল খুশি সে। রুদ্র পাশে বলে ভয়ে কিছু বলতে পারছে না রামিয়া। নীরবতা ভেঙে রুদ্র সাদাত শেখের উদ্দেশ্যে বলে, আশা করি আমাদের বিয়েতে আপনার কোনো আপত্তি নেই। সাদাত শেখ উত্তর দিলেন না, কিন্তু স্পর্শের দাদি তেতে উঠে বললেন, আপত্তি নাই মানে? আমাকে আপত্তি আছে। রেহানা, তুই কিছু কস না কেন? ওই পোলা কি পাগল হইয়া গেছে নাকি? এমন অলক্ষী মাইয়ারে কেউ বিয়া করে? স্পর্শী চুপ করে থাকে। সে জানতো বিয়ের কথা উঠলে এমনই হবে, তাই তো সে এই প্রণয়ে জড়াতে চায়নি। এখন আবার তার মা নিয়ে কথা উঠবে, যা সে সহ্য করতে পারবে না। রুদ্র বাঁকা হেসে বলে, নানু, তোমার মতো অলক্ষীরে কেন নানা বিয়ে করছিল বলো তো? স্পর্শীর দাদি খেপে উঠে। রেহানা ছেলেকে ধমকে উঠে বলে, রুদ্র, নিজের নানুকে সম্মান দিয়ে কথা বলো। রুদ্র শব্দ করে হেসে ওঠে, শার্টের হাতা গুটাতে গুটাতে বলে, সম্মান? আরে মহিলাকে তোর মাকে বলো পুরুষকে সম্মান দিয়ে কথা বলতে, না তো খুব খারাপ হবে। রেহানা দাঁতে দাঁত চেপে বলে, এখন কি ওর পা ধরে বসে থাকতে হবে আমাদের? রুদ্র কিছু বলার আগেই রেহানা স্পর্শের কাছে আসে। স্পর্শকে কোল থেকে টেনে নিয়ে রামিয়ার কাছে দিয়ে স্পর্শীকে টেনে তুলে বাহু শক্ত করে চেপে ধরে রাগী কণ্ঠে বলে, তোর মতো ব্যাহা নির্লজ্জ মেয়ে আমি একটাও দেখিনি। নিজের মাকে তো খেয়েছিস, এখন আমার ছেলের জীবনটা খেতে এসেছিস। রুদ্র এই পর্যায়ে শান্ত হয়ে বসে। স্পর্শীর রিয়েকশন দেখেই সে কিছু বলবে, নয়তো চুপ থাকবে। স্পর্শীর নিজের বাহু থেকে হাত সরিয়ে দেয় রেহানার, কাট কাট গলায় বলে, সব বিষয়ে আমার মাকে টেনে নিজেদের মানসিকতার পরিচয় দেওয়ার প্রয়োজন নেই। আর রইল বাকি আপনার ছেলে, তো এখানে উনি আমাকে এনেছেন, আমি নই। আপনার ছেলেকে আপনি আঁচলের নিচে যত্ন করে রাখুন, কেমন? আর রুদ্র ভাই, পুরো রাস্তা আপনাকে এটা 1000 বার বুঝিয়েছি, তবুও আপনি আমার কথা শোনেনি। এখন নিশ্চয়ই শান্তি পেয়েছেন? রুদ্র শান্ত দৃষ্টিতে তাকায়। স্পর্শী বেগ তুলে দরজার দিকে এগোতে নিলে রুদ্রর বাবা শফিক সাখাওয়াত ডাকে। স্পর্শী পেছনে ফিরে তাকায়। শফিক সাখাওয়াতের দিকে রাগী দৃষ্টিতে তাকায় রেহানা, তাতে অবশ্য তিনি খুব একটা পাত্তা দেন না। স্পর্শীর কাছে এগিয়ে এসে তার মাথায় হাত রাখেন, আদুরে কণ্ঠে বলেন, কোথায় যাচ্ছিস? এ বাড়িতে পা রেখেছিস মানে এ বাড়ি থেকে আর যেতে দিচ্ছি না। কে কি বললো তাতে পাত্তা দিস না মা, ওরা তোর সুখ সহ্য করতে পারে না। কিন্তু আমার ছেলেটাকে অন্তত ভাসিয়ে যাস না, সে তোকে অনেক বেশি ভালোবাসে মা। তোর জন্য, শুধুমাত্র তোর জন্য 2 মাস কষ্ট করে আমাদের বিজনেস ও আবার চালু করেছে। যে ছেলেকে সারাদিন কিছু করতে বললেও পাত্তা দিত না, সে তোর জন্য সব ছেড়ে ছুড়ে কাজে মন দিয়েছে। ওর মায়ের জন্য ওর ভালোবাসাটা তুচ্ছ করে দিস না প্লিজ। স্পর্শী মাথা নিচু করে নেয়। সাদাত শেখ তৃষ্ণার্থ পাখির মতো মেয়ের দিকে তাকায়। শফিক সাখাওয়াতের মতো সেও যদি পারত তার মেয়ের মাথায় এভাবে হাত রাখতে, কিন্তু কোন লজ্জায় সে তার মেয়ের মাথায় হাত রাখবে? রেহানা রেগে বলে, কি বলতেছো এগুলো তুমি? শফিক সাখাওয়াত কড়া চোখে তাকিয়ে বলে, মেয়ে মানুষের গলা এত উঁচু হতে নেই রেহানা। আমি ভালোবেসে মাথায় তুলে রেখেছি বলে তোমার সব কথা চুপচাপ মেনে নেব এত ভালোও কিন্তু নই আমি। তোমার জন্য নিজের ছেলের সুখ আমি বিসর্জন দিতে পারি না। তাই মা হয়ে ছেলের সুখের কারণ না হলেও অন্তত কষ্টের কারণ হয়েও না। চুপ করে থাকো। পাশ থেকে রুদ্র অদ্ভুতভাবে তাকায় নিজের বাবার দিকে। তাদের বাবা তাদেরকে ভালোবাসে এটা সে জানতো, তাই বলে এতটা সে জানতো না। একই পরিবারের 2 রকম গল্প, 2 বাবার 2 রকম গল্প। সবার কথার ফাঁকে সে রিফাত আর হারুনকে SMS করে দেয়। শফিক সাখাওয়াত স্পর্শীর সামনে 2 হাত পেতে বলে, আমার ছেলের সুখটা কেড়ে দিস না মা। স্পর্শী শফিক সাখাওয়াতের হাত আঁকড়ে ধরে, চোখ দুটো ছলছল করে ওঠে। একবার আর চোখে নিজের বাবার দিকে তাকায়, কাপা কাপা গলায় বলে। শফিক সাখাওয়াত খুশিতে গদগদ কণ্ঠে শুধায়, তার মানে তুই বিয়েতে রাজি? স্পর্শী মাথা নিচু করে মাথা নাড়ায়। রাইমা খুশিতে নেচে উঠে। শফিক সাখাওয়াত খুশিতে আলহামদুলিল্লাহ বলে সাদাত শেখের দিকে তাকিয়ে বলে, শাহাদাত, তোমার কোনো সমস্যা নেই তো? স্পর্শী তাকায় সাদাত শেখের দিকে। সাদাত শেখ মলিন হেসে একবার মেয়ের দিকে তাকিয়ে বলে,
স্পর্শের যখন কোনো আপত্তি নেই তখন আমারও কোনো আপত্তি নেই। রেহানা রামিয়া স্পর্শের দাদি ফোঁস করে উঠে। এতটা সময় কিছু বলেনি রুদ্র। এবার সোজা হয়ে বসে মায়ের দিকে তাকিয়ে বলে, বাবার তো কোনো আপত্তি নেই মা, আশা করি তোমারও নেই। আর থাকলে বলতে পারো, আমি বিয়ে করে বোন নিয়ে চলে যাব। রেহানা দাঁতে দাঁত চেপে বসে থাকে। হারুন আর রিফাত, উকিল, কাজী, তানিয়া আর রেনু আপাকে নিয়ে বাড়ির মধ্যে আসে। স্পর্শী আর রুদ্রকে পাশাপাশি বসিয়ে প্রথমে রেজিস্টার এবং পরে বিয়ে পড়ানো হয়। কিছু সময়ের ব্যবধানে দুজন একটা পবিত্র বন্ধনে আবদ্ধ হয়ে যায়। কি থেকে কি হয়ে গেল ভেবেই স্পর্শী তাসকি হাসে। টাস্কি খাচ্ছে, এখন সে এই বডি বিল্ডারের বউ। বিয়ে শেষে হারুন, রিফাত, রাইমা, শাহাদাত শেখ, শফিক, শাখাওয়াত, তানিয়া, রেনু আপার নতুন বিবাহিত জুটিকে অভিনন্দন জানায়। ছোট্ট স্পর্শও তার এলোমেলো বুলিতে অভিনন্দন জানায়। যাওয়ার সময় শাহাদাত শেখ রুদ্রকে একপাশে ডাকে। স্পর্শীকে তখন তানিয়া আর রাইমা লজ্জা দিতে ব্যস্ত। শাহাদাত শেখ রুদ্রকে ডেকেছে দেখে ভ্রু কুচকায় স্পর্শী। রুদ্র একবার স্পর্শের দিকে তাকিয়ে এগোয় শাহাদাত শেখের কাছে। স্পর্শীও পেছন পেছন যায়। রুদ্র শাহাদাত শেখের দিকে তাকিয়ে হেসে বলে, বিয়ের গিফট টিপ দেবেন নাকি শ্বশুরমশাই? শাহাদাত শেখ হুট করেই রুদ্রের হাত আঁকড়ে ধরে। রুদ্রকে অবাকের উপর অবাক করে দিয়ে বলে, মেয়েটাকে আমি গত 5 বছর অনেক কষ্ট দিয়েছি রুদ্র, তুই আমার মেয়েটাকে কখনো কষ্ট দিস না বাবা। ওর গত 5 বছর আপন বলতে কেউ ছিল না, বাবা দাদি থাকতেও ওকে অনাথের মতো থাকতে হয়েছে। এখন তুই ওর সব, ওকে প্লিজ ভালো রাখিস বাবা, কষ্ট পেতে দিস না। রুদ্র হতভাগ। একদিনের ঝাড়িতে লোকের এত পরিবর্তন। কিছু বলার আগেই স্পর্শী কাছে এগিয়ে আসে, শান্ত গলায় বলে, আমাকে নিয়ে খুব চিন্তা আপনার। কবে থেকে? কই 5 বছরে তো একদিনও খোঁজ নেননি, এমনকি কখনো জিজ্ঞেসও করেননি কেমন আছে। তাহলে হঠাৎ আছে তো দরদ, এত চিন্তার কারণ? শাহাদাত শেখ মাথা নিচু করে নেয়, অপরাধী কণ্ঠে বলে, আমাকে আমাকে ক্ষমা করে দিদিস মা। স্পর্শী হো হো করে হেসে উঠে, হাসতে হাসতে কেঁদে ফেলে। রুদ্র এক হাতে আগলে নেয় তাকে। স্পর্শী ভাঙা গলায় বলে, ক্ষমা করে দিস মা। আজ কতদিন পর মা ডেকেছেন, মনে আছে আপনার? 5 বছরের কতগুলো দিন হয় জানেন আপনি? ক্ষমা চাচ্ছেন আমার কাছে? আচ্ছা ক্ষমা করে দিব। আপনি আমার 5 বছর ফিরিয়ে দিন। আপনি আমার একটা যন্ত্রণাময় রাত থেকে শান্তি ফিরিয়ে দিন, পারবেন? আচ্ছা এসব ছাড়েন, গত 5 বছরে আপনি একদিনও আমার পাশে বসেছেন, মাথায় হাত রেখেছেন, কখনো জিজ্ঞেস করেছেন কেমন আছি, খেয়েছি কিনা, রাতের পর রাত কেমন কাটে খোঁজ নিয়েছেন? আজ পর্যন্ত আমার মায়ের কবর একবারও জিয়ারত করেছেন? একবারও তার কবরের পাশে বসেছেন? কোন মুখে ক্ষমা চান আপনি? আপনার বিয়ে নিয়ে আমার কখনো কোনো অভিযোগ ছিল না। বিয়ে করতেন অন্তত আমার মায়ের মৃত্যুর 40টা দিন পরই করতেন। খুব কি ক্ষতি হতো, নাকি মরে যেতেন? আপনি বিয়ে করার পর কি একটা দিনও আমাকে আদর করে মা ডাকতে পারতেন না? পারতেন, কিন্তু করেননি, প্রয়োজন মনে করেননি। তেমন আমিও আপনাকে ক্ষমা করার প্রয়োজন মনে করছি না। দুকরে কেঁদে উঠে স্পর্শী। শাহাদাত শেখ চুপচাপ সরে যায়। রুদ্র নিজের প্রশস্ত বুকে আঁকড়ে নেয় তার পড়শিকে। স্পর্শী ভরসার জায়গা পেয়ে বাচ্চাদের মতো কাঁদে। কতদিন পর, কতগুলো সময় পর সে মন খুলে কাঁদছে। তার হিসেব কি কেউ রেখেছে? না। সে বেঁচে আছে নাকি মরে গেছে এই খোঁজটুকুও তো কেউ নেয়নি। তবে এখন কেন সে ক্ষমা করবে? রুদ্র স্পর্শীকে কিছু বলে না, মন খুলে কাঁদুক মেয়েটা। রাতে তানিয়া আর রেনু আপা এ বাড়িতেই থেকে যায়। কিছু সময়ের মধ্যেই হারুন আর রিফাতকে দিয়ে ফুল আনিয়েছে তানিয়া আর রাইমা। দুজনে এইটুকু টাইমের মধ্যে রুদ্রের ঘর সাজিয়ে ফেলেছে সুন্দর করে। স্পর্শী এতক্ষণে রেনু আপার সাথে গেস্ট রুমে বসেছিল। রেনু আপা হেসে মাথায় হাত রাখে স্পর্শীর, বলে, এইবার তোমার কষ্টের পালা শেষ, সুখী হও আপা। স্পর্শী জড়িয়ে ধরে রেনু আপাকে কাঁদো কাঁদো গলায় বলে, আমি তোমার বিয়ে না দিয়ে এ বাড়িতে আসতেছি না। আজ রাতটা থাকবো, ঠিক আছে, কিন্তু কাল সকাল সকাল আমি চলে যাব ওখানে। রেনু আপা হো হো করে হেসে বলে, ও আপা এগুলান, এটা তোমার শ্বশুর বাড়ি, তুমি এই হানেই থাকবা। আমার কিছু একটা ব্যবস্থা আমি ঠিক কইরা নিমু। আমি এতটাও স্বার্থপর নই আপা। তুমি আমার জন্য কত কিছু করেছো, আর আমি স্বার্থপরের মতো শুধু নিজেরটাই নিয়ে ভাববো তা কখনো হয় না।
রেনু আপা হাসে। এই পৃথিবীতে এই মেয়েটা ছাড়া তার আসলেই কেউ নেই। জীবন যুদ্ধে লড়াই তো করে নেবে, কিন্তু এমন ছোট বোন সে কই পাবে। রেনু আপার ভাবনার মাঝে হাজির হয় তানিয়া আর রাইমা। তানিয়া একটা প্যাকেট স্পর্শের হাতে ধরিয়ে বলে, জান ম্যাম, এটা পরে আসুন। স্পর্শী ভ্রু কুচকে বলে, এটা কি? শাড়ি। স্পর্শী দ্রুত প্যাকেট সরিয়ে রেখে বলে, পাগল নাকি? আমি শাড়ি টাড়ি পরতেও পারি না, আর সামলাতেও পারি না। এসব একদম পরতে পারবো না। রাইমা তানিয়ার কাঁধে হাত রেখে বলে, তা বললে তো হচ্ছে না ভাবি যান, তোমার আজ বিবাহ জীবনের প্রথম দিন। সরি রাত বলে কথা। তানিয়া তীক্ষ্ণ দৃষ্টিতে তাকায় রাইমার দিকে, হাত সরিয়ে বলে, পড়িস তো ক্লাস 10-এ, এত পাকছিস কেমনে? যা পড়তে বস পিচ্ছি। মুখ ফুলাই রাইমা। রেনু আপা হেসে প্যাকেট হাতে নিয়ে বলে, আপা চলেন, আমি পড়াই দিতেছি। স্পর্শী চুপচাপ গাল ফুলিয়ে রেনুর দিকে শাড়ি পরে নেয়। তানিয়া আর রাইমা হালকা করে সাজিয়েও দেয়। এরপর স্পর্শীকে ধরে নিয়ে ঘোমটা দিয়ে বসিয়ে দেয় রৌদ্রের ব্যাডের মাঝখানে। তারপর তিনজন মিলে বাহিরে দরজা আটকে দাঁড়ায়। অপেক্ষা এখন রৌদ্রের, কিন্তু এত ধৈর্য এই বিচ্ছু বাহিনীদের তো নেই। তাই রাইমা নিজে পুরো বাড়ি খুঁজে রৌদ্রকে টেনে নিয়ে আসে। দরজার সামনে তানিয়া রেনু আপাকে দাঁড়িয়ে থাকতে দেখে ভ্রু কুচকে বলে, ব্যাপার কি? আজ সবাই মিলে আমার রুমের সামনে কেন? তানিয়া দাঁত কেলিয়ে বলে, বিয়ে তো লুকায় লুকায় করেছেন, তাই বাদ বাকি বন্ধুগুলা আসতে পারলো না। ব্যাপার না, পরের বার সবাই আসবে। এখন কথা হলো বিয়ে ছোট করে হোক আর বড় করে, কিন্তু হয়েছে তো আজ আপনাদের ফার্স্ট নাইট। এখন রুমে ঢুকতে হলে আমাদের টাকা দিতে হবে। রৌদ্র হাই তুলতে তুলতে বলে, আমার রুমে ঢুকতে এখন আমার টাকা দিতে হবে? রাইমা বলে, অবশ্যই এত কষ্ট করে ফুল আনালাম, ঘর সাজালাম, বউ সাজালাম, আর টাকা নেব না? জলদি টাকা বের করো। রৌদ্র পকেটে হাত গুজে বলে, এক কাজ করবো, তোরা বরং আজ আমার বউর সাথে থেকে যা, আমার আর ওই ঘরে কি কাজ নেই। পেছনে ঘুরে শেষ বাজাতে বাজাতে চলে যেতে নিলে টেনে ধরে রাইমা আর তানিয়া। রুমের মধ্যে থেকে শব্দ করে হাসতে থাকে স্পর্শী। রুদ্র তানিয়া আর রাইমার ডিমান্ড পূরণ করে নিজের রুমে প্রবেশ করে। বিছানার মাঝে বসে থাকা স্পর্শী ঘুমটা হালকা উঁচু করে একবার রুদ্রকে দেখেই আবার ঘুমটা নামিয়ে দেয়। রুদ্র ভ্রু কুচকে তাকায় স্পর্শীর দিকে, পা থেকে মাথা পর্যন্ত পর্যবেক্ষণ করে বলে, বাবা, এত বউ লাগছে। স্পর্শী চট করে ঘুমটা তুলে ফেলে। সামনের ছোট চুলগুলো নড়ে ওঠে। রৌদ্র থমকে তাকায় কিছুক্ষণের জন্য। স্পর্শী কাঁদো কাঁদো মুখ করে বলে, এই কচুর শাড়ি আমি সামলাতে পারি না, আর ওরা শাড়িই পরিয়েছে আমায়। রৌদ্র হেসে বলে, এই জন্যই তো এখন বউ লাগতেছে, আর একটু আগে কামের পেটের মতো লাগতেছিল। বলেই শব্দ করে হাসতে থাকে। স্পর্শী কটমট দৃষ্টিতে তাকায়, গাল ফুলিয়ে অন্যদিকে চেয়ে থাকে। রৌদ্র বিছানার কাছে গিয়ে হাত বাড়িয়ে দেয়। স্পর্শী আর চোখে তা একবার দেখে মুখ ঘুরিয়ে নেয়। রৌদ্র ভ্রু কুচকে বলে, হয়েছে, আর রাগ করতে হবে না, আয়। কোথায়? দেখতেই পাবি, চল তো আগে। স্পর্শী হাত রৌদ্রর হাতে রেখে আস্তে ধীরে বিছানা থেকে নামে। শাড়ি ঠিক করে রৌদ্রর হাত শক্ত করে ধরে রৌদ্রর পায়ে পা মিলিয়ে হেঁটে ব্যালকনির দিকে যেতে নেয়। কিছুটা হাঁটতে গিয়েই শাড়ি পায়ে বেঁধে ধাম করে পড়ে যেতে নিবে দু হাতে আঁকড়ে ধরে রৌদ্রকে। ঘটনার আকস্মিকতায় দুজনেই অবাক। স্পর্শী নিজেকে সামলে কোনো রকমে ঠিক মতো দাঁড়ায়। রৌদ্র কিছুক্ষণ দাঁড়িয়ে প্যাট চেপে হাসতে থাকে। স্পর্শী মুখ ফুলিয়ে অন্যদিকে তাকিয়ে থাকে। সে শাড়ি পরতে পারে না আর সামলাতেও পারে না, তাই বলে রৌদ্র এইভাবে হাসবে? এটা মোটেও ঠিক নয়। রৌদ্র হাসি থামিয়ে বলে, কভারটা দেখ, তোর জন্য ড্রেস রাখা আছে, শাড়ি চেঞ্জ করে ওগুলোর মধ্যে থেকে একটা পরে, নয়তো কখন উল্টে পড়ে কোমর ভাঙবে, তখন সবাই আমাকে কোমর ভাঙে পুরুষের জামাই বলবে। এটা তো আমি হতে দিতে পারিনি, তাই না? স্পর্শী কথা না বাড়িয়ে কাবার্ডের দিকে এগোয়। একবার রৌদ্রের দিকে তাকাইও না। রৌদ্র পেছন থেকে বলে, সাবধানে। সাথে সাথেই আচমকা পড়ে যেতে নেয় স্পর্শী। নিজেকে সামলে রাগী চোখে তাকায় রৌদ্রের দিকে। দ্রুত রৌদ্র ব্যালকনিতে চলে যায়। স্পর্শী রৌদ্রকে যেতে দেখে রুমেই শাড়ি খুলে ফেলে। তারপর দ্রুত ওয়াশরুমে ঢুকে পড়ে। চেঞ্জ করে স্পর্শী নিজেও ব্যালকনিতে যায়। এখন অনেক ফ্রেশ লাগছে। রৌদ্র পকেটে হাত দিয়ে রাস্তার দিকে তাকিয়েছিল। স্পর্শী পাশে দাঁড়াতেই রৌদ্র আনমনে বলে,
মামি মারা যাওয়ার পর থেকে আর শাড়ি পরিস নি, তাই না? স্পর্শী কিছুক্ষণ চুপ থেকে বলে, না, ছোটবেলায় আম্মুকে শাড়ি পরতে দেখে আমিও বায়না করতাম শাড়ি পরার জন্য। আম্মু হেসে পরিয়ে দিত। একটা সময় যখন আম্মু আমাকে ছেড়ে চলে গেল, তখন থেকে আর শাড়ি পরতে ইচ্ছে হয়নি। কম বেশি সব মেয়েই শাড়ি পরা শেখে তার মায়ের কাছে। আমার তো মা আকাশের তারা হয়ে গেছে, তার কাছ থেকে কিভাবে শিখবো? শেষের বাক্যে গলা কেঁপে ওঠে স্পর্শের। রৌদ্র এক হাতে স্পর্শীকে টেনে কাছে এনে দাঁড় করায়, চুলগুলো কানের পৃষ্ঠে গুজে দিয়ে বলে, চিন্তা করিও না বউ, সব মেয়ে তার মায়ের কাছে পড়া শেখে। তুই না তোমার একমাত্র জামাইয়ের থেকে শিখবা। স্পর্শী থোঁত কামড়ে হেসে বলে, কে বলেছে আমার একমাত্র জামাই? আমি তো আরো বিয়ে করার সিদ্ধান্ত নিয়েছি। রৌদ্র বাঁকা হেসে বলে, কার হাতে দম আছে আমার পরশু থেকে হাত বাড়াবে? স্পর্শী ফোঁস করে শ্বাস নেয়। রৌদ্র পকেট থেকে একটা ডায়মন্ডের পেন্ডেন্ট বের করে স্পর্শীর গলায় পরিয়ে দেয়। স্পর্শ অবাক হয়ে একবার পেন্ডেন্টের দিকে তো আরেকবার রৌদ্রের দিকে তাকায়। রৌদ্র স্পর্শীকে ঘুরিয়ে পেছন থেকে জড়িয়ে ধরে, কাঁধে থুতনি রেখে ফিসফিস করে বলে, আমার প্রথম ইনকামের টাকা এটা কিনা। ফার্স্ট নাইটে নাকি বউকে কিছু দিতে হয়, তো এটা রেখে দিয়েছিলাম দিব বলে। পছন্দ হয়েছে তোর? স্পর্শী কেঁপে কেঁপে উঠে, শ্বাস আটকে রাখে। রৌদ্র স্পর্শের জবাব না পেয়ে বাঁকা হাসে। হাতের বিচরণ গভীর করতেই লাফিয়ে উঠে স্পর্শী, কোনো রকমে হাত ছাড়ানোর চেষ্টা করে ব্যস্ত গলায় বলে, কি করছেন রুদ্র ভাই, ছাড়েন। রৌদ্র হাত আলগা করে দিলে কোনো রকমে ছুটে পালায় স্পর্শী। ব্যালকনিতে দাঁড়িয়ে রৌদ্র নিঃশব্দে হাসতে থাকে। স্পর্শী রুমে ঢুকে জোরে জোরে শ্বাস নিয়ে আগে পানি খায়, হা হুতাশ করে বলে, লুচু একটা। হায় আল্লাহ, শেষমেশ আমার বিয়ে এই লুচ্চাটার সাথে হলো। সকালে ঘুম থেকে উঠতেই আগে চোখে পড়ে বিছানায় ঘুমন্ত রৌদ্রের উপর। কেবল ঘুম থেকে উঠেই পাশে রৌদ্রকে দেখে লাফিয়ে উঠে স্পর্শী, বিড়বিড় করে আওড়ায়, আমি বডি বিল্ডারের পাশে কি করতেছি? কয়েক মিনিট ভাবতেই মাথায় আসে কাল তার বিয়ে হয়ে গেছে। কপাল চাপড়ে বিছানা ছেড়ে নামে। কাল রাতে রৌদ্রকে বকতে বকতে কখন ঘুমিয়ে পড়েছে তার খেয়াল নেই স্পর্শীর। রৌদ্রই বা কখন ঘুমিয়েছে তা জানে না সে। ওয়াশরুম থেকে ফ্রেশ হয়ে ভাবে এখন কি করবে। রুম থেকে বের হয়ে প্রথমেই তানিয়া রেনু আপার রুমে যায়। রেনু আপা বিছানায় বসে আছে আর তানিয়া তখনও মরার মতো ঘুমোচ্ছে। দেয়ালে টাঙানো ঘড়ির দিকে তাকাতেই মাথায় হাত স্পর্শের। 8:30 বেজে গেছে। রেনু আমার কাছে দ্রুত এগিয়ে যায়, ব্যস্ত গলায় বলে, এত সকাল হয়ে গেছে, আমাকে ডাকেনি কেন আপা? রেনু আপা হেসে বলে, এখন তো আর তুমি একলা ঘুমাও নাই, তাই আর ডাহি নাই। স্পর্শী কয়েকবার কপাল চাপড়ে রেনু আপার হাত টেনে দরজায় এসে থেমে যায়। রেনু আপাকে দাঁড় করিয়ে তানিয়ার কাছে ঘুরে এসে চুল টেনে আবার রেনু আপাকে নিয়ে দৌড় লাগাই নিচে। যে একটা শাশুড়ি মা তার না জানি দুনিয়া উল্টে দেয়। নিচে আসতেই দেখে রাইমা সোফায় পা তুলে বসে আছে। স্পর্শী ধীর পায়ে এসে রাইমার পাশে বসে। রাইমা খুশিতে জোরে বলে, গুড মর্নিং ভাবি, এতক্ষণে ঘুম ভাঙলো? রাতে বুঝি বেশি রোমান্স হয়ে গেছে? শেষেরটুকু ধীরে বলে চোখ টিপে। স্পর্শী চোখ রাঙিয়ে বলে, এত পাক না কেন তুই? এর মধ্যেই কিচেন থেকে বের হয়ে আসে রেহানা। স্পর্শীকে দেখেই বিড়বিড় করে কিছু বলে। স্পর্শী আর চোখে তা দেখেও চুপ করে থাকে। রেহানা সোফায় বসতে বসতে বলে, এবারের বউরা এত বেলা করে ঘুমায় না আর সালোয়ার কামিজ পরে না। রাইমা, তোর ভাইয়ের বউকে বলে দে এবারেতে নবাব জাতির মতো পরে থাকলে হবে না, আর আমি যেন পরের বার থেকে শাড়ি ছাড়া না দেখি। রাইমা দাঁত বের করে বলে, এত ঘুরিয়ে পেঁচিয়ে বলার কি আছে আম্মু? তোর ভাইয়ের বউ না বলে সহজেই বলতে পারো তোর ভাবি, নয়তো বৌমা বলতে পারো, সহজ হবে। ঠিক বলছি না? রেহানার রাগে চোখে তাকায়। রাইমা কাশি দিয়ে গলা পরিষ্কার করে। শফিক শাখাওয়াজ সিঁড়ি দিয়ে নামতে নামতে বলে, রেহানা, তুমিও কিন্তু প্রথম প্রথম শাড়ি পরতে পারতে না, আর রোজ এমন দেরি করে ঘুম থেকে উঠতে। নিজের বিয়ের কথা ভুলে গেছো নাকি? রেহানা যেন চোখ দিয়েই গিলে খাবে এমন অবস্থা। স্পর্শী রেনু আপার রাইমা ঠোঁট চেপে হাসে। রেহানা গটগট করে নিজের রুমের দিকে হাঁটা লাগায়। সবাই শব্দ করে হেসে দেয়। শফিক শাখাওয়াত স্পর্শের পাশে বসে মাথায় হাত রেখে বলে, মন খারাপ করিস না মা, একসময় দেখবি তোর শাশুড়িও সব মেনে ভালো হয়ে গেছে। স্পর্শী মাথা নাড়ায়, বিড়বিড় করে বলে, এমনি ভালো হবে না শ্বশুরাব্বু, এই শাশুড়ি আম্মারে আমি সোজা করবো আজ।
প্রথম দিন বলে ছেড়ে দিলাম শাশুমা। স্পর্শী ব্রেকফাস্টের জন্য রৌদ্রকে ডাকতে এসে দেখে রৌদ্র রুমে নেই। ওয়াশরুম থেকে পানির শব্দ আসায় বুঝে যে সে ওয়াশরুমে, তাই চুপ করে বিছানায় বসে পা দুলাতে থাকে। কিছুক্ষণ পর রৌদ্র মুখ মুছতে মুছতে রুমে ঢুকে স্পর্শীকে পা দুলাতে দেখে বলে, পেটতে রাতে সন্ধ্যাবেলা উদয় হয়, তুই সকালবেলা কোথা থেকে উদয় হলি? স্পর্শী ভ্রুকুচকে বলে, কি বললেন আপনি? রৌদ্র স্পর্শীর কথা পাত্তা না দিয়ে বলে, এমন পেতনির মতো পা দোলাতে থাকলে যে কেউই পেতনি বলবে। স্পর্শী ফোঁস করে নিঃশ্বাস নেয়, দাঁতে দাঁত চেপে বলে, বিয়ের আগে হাসতে দেখলে বুকে লাগে, আর বিয়ের পর পেতনি, তাই না? বেড়া মানুষ এরই কয়, একেবারে গিরগিরি। এত পেতনি হলে বিয়ে করছেন কেন? হ্যাঁ। রৌদ্র অন্যদিকে মুখ করে দাঁড়িয়ে হাসতে থাকে, তারপর গম্ভীর কণ্ঠ করে বলে, ভেবে দেখলাম তোর মতো পেতনিরে কেউই বিয়ে করবে না। তুই যেহেতু আমার মামাতো বোন, তোর প্রতি একটা দায়িত্ব আছে আমার, বল। তাই নিজের জীবন উৎসর্গ করে তোর বিয়ে করে নিলাম। স্পর্শী রাগে দুঃখে কি বলবে বুঝতে পারে না। বিছানা থেকে বালিশ তুলে ছুঁড়ে মারে রৌদ্রের দিকে, উল্টো ঘুরে গটগট করে বেরিয়ে যায়। রৌদ্র শব্দ করে হাসতে থাকে। বেচারি স্পর্শী। রৌদ্র দ্রুত চুল ঠিক করে নিচে আসে। স্পর্শী তখন সবার মধ্যে বসে থেকে ফোঁস ফোঁস করতেছিল। রৌদ্রকে আসতে দেখে তানিয়াকে উদ্দেশ্য করে বলে, তানু, আমি কিন্তু তোর সাথে থাকবো। শফিক সাখাওয়াত ভ্রুকুচকে বলে, ওর সাথে থাকবি মানে? তোর এত বড় শ্বশুর বাড়ি থাকতে ওর সাথে থাকবি কেন? স্পর্শী নম্র গলায় বলে, আসলে আঙ্কেল, রেনু আপা এতদিন হলো আমাদের সাথে আছে, আমি ওনাকে এভাবে একা ছাড়ি কিভাবে? তাছাড়া আমি এখানে থাকলে আপা আবারও গিয়ে কাজ খুঁজবে, যা আমি একদমও চাই না। শফিক সাখাওয়াত খানিকটা অবাক হয়েই তাকায়। রৌদ্র পাশে বসতে বসতে বলে, তানিয়া আর রেনুপা থাকবে একসাথে, কিন্তু তুই কোথাও যাচ্ছিস না। আর তানিয়া, আমি তোমার জন্য একটা ফ্ল্যাট খুঁজে দিয়েছি, তুমি আর আপা ওখানে থাকবে। তানিয়া ব্যস্ত গলায় বলে, না না ভাইয়া, আমি আর আপার আগের বাড়িতেই ঠিক আছি। আর তাছাড়া আপনি, আমি জানি তুমি ফ্রিতে থাকবে না, তাই না হয় বাড়ি ভাড়া দিয়েই থেকো। তাছাড়া তোমার যে বাড়িওয়ালা, ওর বাড়িতে থাকার চেয়ে আমি যে বাড়িটা দেখেছি এটা অনেক ভালো। মুখটা তানিয়ার কানের কাছে নিয়ে আস্তে করে বলে, ওখান থেকে ফসল ভাইয়ের বাড়িও গেছে। তানিয়া শুধু মুখে বিষম খায়, ফেল করে তাকায় রৌদ্রের দিকে। স্পর্শী ভ্রুকুচকে তাকায়। রৌদ্র রেনু আপার দিকে তাকিয়ে বলে, আপা, আমার বউয়ের দায়িত্ব মানে আমারও দায়িত্ব, তাই সেই হিসেবে আপনার দায়িত্ব এখন থেকে আমার। আপনার থাকা পড়া থেকে শুরু করে বিয়ে দেওয়া পর্যন্ত আমার দায়িত্ব। না বললে আমি শুনবো না, তাই চুপচাপ মেনে নিন। রেনু আপা মাথা নিচু করে বলে, রুদ্র ভাইজান, আমার খাইটটা খাওয়ানোর অভ্যাস আছে, আমি ঠিক নিজের জন্য একখান না একখান ব্যবস্থা কইরা নিমু। আপনি খালি আপার একটু খেয়াল রাখবেন, কেমন? শফিক সাখাওয়াত রেনু আপা আর স্পর্শের বন্ডিং দেখে মুগ্ধ হলেন। রুদ্র বুঝল রেনু আপা তার থেকে কোনো প্রকার সাহায্য নিতে অনিচ্ছুক, কিন্তু সেও তো নাছোড় বান্দা, তাই হেসে রেনু আপার সামনে দাঁড়িয়ে বলে, আচ্ছা আপা, আমি যদি আপনার ভাই হতাম, আপনি আমাকে না করতে পারতেন? আপনি এতগুলো বছর আমার পড়শির খেয়াল রেখেছেন। যেখানে ওর পরিবার ওর থেকে দূরে সরে থেকেছে, সেখানে আপনি ওর কাছে দেখেছেন সবসময়। আপনার কাছে তো আমি কৃতজ্ঞ, সেই কৃতজ্ঞতা থেকে না হয় এটুকু করলাম। রেনু আপা কিছু বললেন না। স্পর্শের ঠোঁটে অমায়িক এক হাসি ফুটে উঠে। রৌদ্রের দিকে তাকিয়ে মনে মনে আওড়ায়, লোকটার প্রণয়ে কি এমনিই পড়ে? সারাটা দিন বাড়িতে বসে বোর হয়েই কাটালো স্পর্শী। আজ বিয়ের পরের দিন হওয়ায় রেহেনা বাড়ি থেকে বের হতে দিল না। রেনু আপা আর তানিয়াও চলে গেছে। তারা 2-1 দিনের মধ্যেই নতুন ফ্ল্যাটে উঠবে। রাইমা স্কুল গেছে। রুদ্র সারাদিন বাড়ির বাহিরেই ছিল। স্পর্শী রুমে বিছানার উপর পা তুলে বসে রুদ্রের অপেক্ষাই করছিল। সে সময় সশব্দে ফোন বেজে উঠে। একবার রুকি দিয়ে ফোন দেখে নখ কামড়াতে থাকে। আজ সারাদিন নিম্নে 100 বার কল দিচ্ছে তার বন্ধু মহল। সে ভয়েই ফোন তোলেনি, কারণ তাদের না জানিয়ে বিয়ে করে নিয়েছে স্পর্শী। এটা যে কত বড় অপরাধ তা একমাত্র সে আর তার বন্ধু মহল জানে। ফোন বেজে বেজে কেটে গেলে স্পর্শী ফোনটা নিয়ে টুক করে বালিশের নিচে রেখে দেয়। একটা বালিশ কোলে নিয়ে নখ কামড়াতে থাকে। কিছুক্ষণ বাদেই রৌদ্র রুমে আসে। স্পর্শীকে এই অবস্থায় দেখে ভ্রু কিঞ্চিত কুচকায়। তোর এই অবস্থা কেন? আর মুখে আঙুল কেন বাচ্চাদের মতো? আঙুল বের কর মুখ থেকে। স্পর্শী মুখ থেকে আঙুল বের করে দ্রুত পায়ে এগিয়ে আসে রুদ্রের কাছে। রুদ্র কপালে ভাঁজ ফেলে সন্দিহান দৃষ্টিতে তাকিয়ে বলে, কি হয়েছে? আপনি সারাদিন কই ছিলেন জানেন?
আপনার জন্য কত বড় বিপদে পড়েছি আমি। মানে আমি কি করছি? কি করেননি এটা বলেন। কেন আমাকে এভাবে বিয়ে করে নিলেন? আমার বন্ধু মহল এই খবর পাওয়ার পর থেকে সারা দিনে 100+ কল ও টেক্সট দিয়েছে। আল্লাহর সামনে পাইলে না জানি আমারে চাঁদের দেশে আউট করে দেয়। রুদ্রস্পর্শী কথার ধরনে শব্দ করে হেসে দেয়, বিদ্রুপ করে বলে, আহারে, না জানে তোর সাথে ওরা কি করে। তো তোর বন্ধু মনে সবাইকে তাজা গরম গরম খবর দিল ডাকে। স্পর্শী কপালে ভাঁজ ফেলে সন্দিহান দৃষ্টিতে তাকিয়ে বলে, এদিকে আমার কান্না করার মতো দোষ আর আপনি 32টা দাঁত বের করে আমারে দেখাচ্ছেন। আপনার জন্যই তো বিপদে পড়েছি। আচ্ছা ঠিক আছে, আমি আর হাসবো না। স্পর্শী আর কিছু না বলে বসে থাকে। রুদ্র ওয়াশরুম থেকে ফ্রেশ হয়ে এসে একবার ঘড়ির দিকে তাকায়। রাত প্রায় 10টা বাজে। শান্ত গলায় জিজ্ঞেস করে, গেছিস? আপনার যে হিটলার মা, তাতে করে আপনি না আসলে আমাকে খেতে দিবে বলে মনে হয়। রুদ্র ফোঁস করে শ্বাস নেয়, দরজার দিকে হাঁটা লাগিয়ে বলে, আয়, খেতে হবে তো, কাল থেকে আবার ভার্সিটি শুরু করবে। স্পর্শী কিছু না বলে রুদ্রের পিছু পিছু নামে। দুজনে খেয়ে এসে শুয়ে পড়ে। দুজন দূরত্ব রেখে শুয়ে পড়লেও রুদ্র ঘুমায় না। স্পর্শী সহজেই ঘুমিয়ে পড়ে। স্পর্শী যখন গভীর ঘুমের তখন রুদ্র স্পর্শীকে টেনে নেয় নিজের প্রশস্ত বুকে। স্পর্শী ঘুমের মধ্যেই মুখ গুজে দেয় রুদ্রের বুকে। রুদ্র প্রশান্তির নিঃশ্বাস নিয়ে শক্ত করে আঁকড়ে ধরে তাকে তার স্পর্শীকে। স্পর্শী আজ সকাল সকালেই উঠে নিজেকে কারো হাতের বন্ধনে আবদ্ধ হতে হট করে মাথা তুলে উপরে তাকায়। রুদ্রের মুখ দেখে একবার নিজের অবস্থা দেখে নেয়, মানুষটা কি শান্তিতে ঘুমাচ্ছে। স্পর্শী হেসে নিজেও শক্ত করে একবার জড়িয়ে ধরে, তারপর কোনো মতে নিজেকে ছাড়িয়ে ওয়াশরুমে যায়। ফ্রেশ হয়ে এসে নিচে যেতেই দেখে সকাল সকাল রাইমাও উঠে গেছে। স্পর্শী হেসে বলে, বাপ্পা, এত সকাল সকাল উঠে পড়েছিস? হ্যাঁ, সামনে তো ফাইনাল এক্সাম, ভোরে উঠে পড়তে হয়। তুই তাহলে পড়াশোনাও করিস? রাইমা ভ্রু কুচকে বলে, কেন? তুমি কি ভাবছিলে ভাবিজান? স্পর্শী হেসে বলে, ভাবছিলাম তুই শুধু ভাগনামিই করিস। রাইমা ফোঁস করে উঠে স্পর্শের শব্দ করে হাসে, বলে, চা খাবি নাকি কফি? ভাবি, চলো আজ দুজন মিলে কফি বানাই। মোটেও না, তোরে রান্নাঘরে নিয়ে গেলে নিশ্চিত শাশুড়ি আম্মা আমার গোষ্ঠীর পিন্ডি চটকে দিবে। রাইমা চোখ মেরে হেসে বলে, তোমার গোষ্ঠী তো আম্মুরও গোষ্ঠী, তাই কিছু বলতে নিলে সেটা মনে করিয়ে দিবে, ব্যাস কাহিনী শেষ। তাছাড়া ভাইয়া বাড়িতে আছে না, এখন কিছুই বলবে না তোমাকে। দুজনেই হেসে উঠে একসাথে রান্নাঘরে ঢুকে কফি বানানোর জন্য। একসাথে কফি বানিয়ে কেবল মগে ঢেলে নিয়েছে, সে সময় হাজির হয় রেহানা। রাইমাকে কিচেনে দেখে গম্ভীর গলায় বলে, রাইমা, তুই রান্নাঘরে কেন? রাইমা দাঁত বের করে বলে। রেহানা চোখ মুখ কুচকে স্পর্শীকে উদ্দেশ্য করে বলে, তোর দ্বারা কি কোনো কাজই হয় না? আমার মেয়েকে নিজের পেছন পেছন রান্নাঘরে ঢুকিয়েছিস। রাইমা কিছু বলার আগে স্পর্শী বলে, আরে শাশুমা, ননদিনীকে আজ না হয় কাল বিয়ে তো দিতেই হবে, তাই আগে থেকে ট্রেনিং দিচ্ছি, ঠিক না ননদিনী? রাইমা হেসে তাল মিলিয়ে বলে, হ্যাঁ হ্যাঁ ভাবি ঠিক। রেহানা কটমট দৃষ্টিতে তাকায়, তারপর স্পর্শীকে বলে, তোকে বলেছিলাম না শাড়ি পরতে, পরিস না কেন? আসলে কি শাশুমা, আমি তো শাড়ি পরতে পারি না। এখন হয় আপনি পরিয়ে শিখিয়ে দেন, নয়তো শাড়ির কথা ভুলে যান। রেহানা দাঁতে দাঁত চেপে বলে, বেয়াদব। রাইমা আর স্পর্শে 32টা দাঁত বের করে একসাথে বলে, তোমারই গোষ্ঠী। রেহানা জলে উঠে, আবার মুখে মুখে তর্ক করছিস আর ওকেও তর্ক করা শিখেছিস? হ্যাঁ হ্যাঁ ভাবি ঠিক। না আম্মু, ভাবি কেন শেখাবে, আমিই তো অনেক পারি। রেহানা কটমট করতে করতে বিড়বিড় করে বলে, ভাবি না ওটা। রাইমার আবার দারুণ গুণ, কারো ঠোঁট নাড়ানো দেখেই বুঝতে পারে সে কি বলছে, তেমনি এটাও বুঝে গেল। লাফিয়ে উঠে বলে, হ্যাঁ আম্মু ঠিক বলছো, আমি আসলেই ভাবি না ওটা। স্পর্শী ঠোঁট চেপে হাসে। রেহানার রাগী লুক দিয়ে রান্নাঘর থেকে বের হতে নিয়েও আবার ফিরে আসে। স্পর্শের কাছে এসে গলার পেন্ডেন্ট ভালো করে দেখে বলে, এটা ডায়মন্ডের? স্পর্শী হেসে মাথা নাড়ায়, তার শাশুড়িকে জ্বালানোর জন্য এই 32 পাটির দাঁত দেখালেই হয়। রেহানা কপালে ভাঁজ ফেলে বলে, এটা তুই কবে কিনেছিস? আরে শাশুমা, কিনবো কেন, আপনার ছেলে আছে না,
সে আমাকে ফার্স্ট নাইট হিসেবে গিফট করেছে। ফার্স্ট নাইটে নাকি বউকে কিছু দিতে হয়, তাই সেও দিয়েছে আর কি। রেহানা দাঁতে দাঁত চেপে রাগী কণ্ঠে বলে, নির্লজ্জের মতো আবার শাশুড়ির সামনে দাঁড়িয়ে বলছে ফার্স্ট নাইট, একদম বেহায়া। স্পর্শীকে হাজারটা বকা দিতে দিতে রেহানা নিজের রুমের দিকে চলে যায়। পেছন থেকে রাইমা চেঁচিয়ে বলে, ও আম্মু, ভাবি অনেক ভালো কফি বানিয়েছে, খাবে নাকি? মাথা ঠান্ডা হবে। রেহানা পিছু ফিরে রাক্ষসের দৃষ্টিতে তাকায়। রাইমা কাশি দিয়ে গলা পরিষ্কার করে কফিতে চুমুক দেয়। রেহানা চোখের আড়াল হতেই দুজনে শব্দ করে হাসে। রাইমা হাসতে হাসতে বলে, কি দিলে ভাবি? তোমার শাশুমা তো এখনই কন্ট্রোলে চলে আসতেছে। রুদ্র অফিস যাওয়ার সময় নিজেই স্পর্শীকে ভার্সিটি নামিয়ে দিয়ে যায়। স্পর্শী ভয়ে ভয়ে আল্লাহর নাম নিয়ে ভার্সিটিতে ঢোকে। তানিয়াও আসবে আজ, কিন্তু সামিরা, সাফিন, নীরব, নাহিদ এদের হাত থেকে তাকে বাঁচাবে কে? সবগুলো বন্ধুকে বাদ দিয়ে সে বিয়ে করে নিয়েছে। মোটেও তার বন্ধুরা তাকে ছাড় দিবে না, কোনো মতেই না। আল্লাহ আল্লাহ করতে করতে ভার্সিটিতে ঢুকতেই সামিরা আর সাফিন দৌড়ে আসে। স্পর্শী ভয়ে দোয়া পড়ে বুকে ফু দেয়। ততক্ষণে তানিয়া, নীরব, নাহিদও হাজির। সামিরা ভয়ঙ্কর দৃষ্টিতে তাকিয়ে দাঁতে দাঁত চেপে বলে, তোর সাহস দেখে আমার এক গ্লাস পানিতে ডুবে মরে যেতে ইচ্ছা করছে। একেই তো একা একা বিয়ে করে নিয়েছিস, তারপর আবার আমরাই কল দিলাম, তুই সেটাও ইগনোর করলি। স্পর্শী কাচুমাচু করে দাঁড়ায়, আমতা আমতা করে বলে, আসলে ড্যাড, আমি তো বিয়ে করতে চাইনি, অ্যাক্সিডেন্টলি হয়ে গেছে। এখানে আমার কি দোষ? তোর নাক ফাটিয়ে বডি বিল্ডারকে নাক ছাড়া বউয়ের জামাই বানিয়ে দিব। মানলাম বিয়ে অ্যাক্সিডেন্টলি হয়ে গেছে, তাই বলে তুই জানাবিও না, আবার বড় বড় কথা বলতেছিস। সাফিনের ধমকে স্পর্শী ঢোক গিলে আর চোখে তানিয়ার দিকে তাকাতেই তানিয়া হাত দিয়ে বোঝায়, আজ তুই শেষ স্পর্শী। পাশ থেকে তানিয়াকে উদ্দেশ্য করে নাহিদ বলে, শুধু ওইটা বকছিস কেন? শুধু ওইটারে বকছিস কেন? এই যে এই মির্জাফরকেও কিছু বল। তানিয়া ঢোক গিলে চোখ বন্ধ করে গড়গড় করে বলে, আমি কিছু জানি না, আমারে কিছু বলিস না। নীরব পাশ থেকে ভাবুক সুরে বলে, কিন্তু বডি বিল্ডার থেকে ওকে বিয়ে করলো, আমাদের জানালো না কেন? সামিরা বলে, দেখ যা, হাওয়া হয়ে গেছে। আজ ট্রিট না দিলে তোর সাথে আমরা ব্রেকআপ করুম, আই মিন ফ্রেন্ডশিপ ব্রেকআপ। কিরে তুই কস না কে? ট্রিট চা। তানিয়াও ট্রিট চায়। স্পর্শী লাফিয়ে বলে, এটুকু ব্যাপার? আরে তোদের আমি ট্রিট দিব না তো কে দিবে? তোরা তো বড়লোক দুলাভাই পাইছোস, তার পকেট ফাঁকা করে ফেল। হাজার হলেও তোরা একমাত্র শালাশালি বলে কথা। বলেই দাঁত কেলায় স্পর্শী। নীরব হাত বগল দেওয়া করে বলে, এসব বলে লাভ নেই, আমরা সবাই এখন রেগে আছি। স্পর্শী কাঁদো কাঁদো দৃষ্টিতে তাকায়। সবাই তা পাত্তা না দিয়ে চলে যায়। স্পর্শী কপাল চাপড়ে নিজেও ক্লাসের দিকে যায়। ভার্সিটি শেষ করে সবাই মিলে ঘুরতে বের হয়। রুদ্রকে ফোন করে বলে দিয়েছে স্পর্শী। রুদ্রও দ্বিমত করেনি। সবাই মিলে প্রথমে লেকের পাড়ে যায়। সেখানে ফুচকা, ভেলপুরি, ঝালমুড়ি খায়। সাফিন তো আবার খেতে পছন্দ করে, তাই সবাই একটা খেলে সে ঠিক দুইটা খাচ্ছেই। সামিরা সাফিনের পিঠে কিল বসিয়ে বলে, এমন রাক্ষসের মতো খাস কেন তুই? তোর খাবার কি কেউ চুরি করে নিয়ে যাবে? সাফিন রাগী দৃষ্টিতে তাকিয়ে বলে, তুই তোরটা খাগা, আমি রাক্ষসের মতো খাবি নাকি দানবের মতো খাবো, আমার ব্যাপার। তোর কি? তোর কি? স্পর্শী হেসে বলে, না রে, ওর কিছু না। দোস্ত তুই খেতে থাক, বাড়ি গিয়ে যখন ওয়াশরুম টু বেডরুম হবে তখন বুঝবি। সাফিন মুখ কুঁচকে বলে, ইয়াক ছি, খেতেই পারলাম না, নজর লাগিয়ে দিল। সবাই শব্দ করে হেসে দেয়। এই বন্ধু মহলগুলো এক একটা ছোট ছোট খুশির কারণ। এই যে সাফিনের খাওয়া নিয়ে বাহিরের লোকজনের সমস্যা থাকলেও স্পর্শীরা কেউ এটাতে বিরক্ত বোধ করে না। সামিরা এমনিও সাফিনকে সারাদিনই জ্বালায়। খাওয়ার ফাঁকে নাহিদ, তানিয়া টুকটাক ছবি তোলে। এক একজনের পিক এক এক রকম মজার। কেউ বড় হা করে আছে, তো কেউ চোখ বন্ধ করে আছে, কেউ মুখে ফুচকা পুরে মুখ ভম্বলের মতো করে আছে। এসব পিক দেখে তানিয়া আর নাহিদ হাসতে হাসতে শেষ। বাকি সবাইকে সেসব দেখালে দুজনেই মোটামুটি দৌড়ানি খায়। তানিয়া হাসতে হাসতে বলে, এগুলোই একদিন আমাদের সবার স্মৃতি হয়ে থাকবে, তাই না? দীর্ঘশ্বাস ফেলে সবাই। স্পর্শী গুমোট পরিবেশটা স্বাভাবিক করতে বলে, ভবিষ্যতের কথা ভেবে মন খারাপ করে কোন পাগল? বর্তমানটা আগে এনজয় করে নি, কি
কি বলিস? সবাই তাল মিলায়। ঘোরাঘুরির মধ্যেই হাজির হয় নাইম। নাইমকে দেখে তানিয়া আর স্পর্শী চমকায়। রুদ্র এই ছেলেকে আজ আবার স্পর্শের সাথে দেখলে নির্ঘাত স্পর্শের প্রাণ যাবে। ভয়ে ঢোক গিলে হাসার চেষ্টা করে। নাইম বড় করে শ্বাস নিয়ে বলে, তোমরা নাকি বাড়ি ছেড়ে দিয়েছ কেন? কি হয়েছে স্পর্শী? তানিয়া আর স্পর্শী কিছু বলার আগেই পেছন থেকে রুদ্রর ভরাট কণ্ঠ ভেসে আসে। কারণ এখন থেকে স্পর্শিত শ্বশুর বাড়িতে থাকবে। ভয়ে শুধু গলাতেই বিষম খায় স্পর্শী। আজ নিশ্চিত তার ইন্না ইল্লাহি হয়ে যাবে। মনে মনে আল্লাহকে স্মরণ করে আর চোখ মুখ খিঁচে বিড়বিড় করে বলে, ওরে আল্লাহ, এবারের মতো এই বডি বিল্ডারের থেকে বাঁচিয়ে দাও প্লিজ প্লিজ প্লিজ। কাচুমাচু হয়ে রুদ্রের পিছু পিছু বাড়িতে ঢুকে স্পর্শী। রুদ্রর সাথে কথা বলার সাহস সে পাচ্ছে না। রুদ্র মুখ গম্ভীর করে আছে। লিভিং রুমে রেহানা, রাইমা, শফিক শাখাওয়াত বসেছিলেন। রুদ্রকে এমন গম্ভীর মুখ করে বাড়িতে ঢুকতে দেখে তিনজনই ভ্রু কুচকে তাকায়। রাইমা লাফ দিয়ে উঠে স্পর্শের সামনে দাঁড়িয়ে বলে, কি হয়েছে ভাবি? ভাইয়া এমন হোপ করে আছে কেন? স্পর্শী ঢোক গিলে বলে, পরে বলবো, এখন সর। রাইমাকে আর কিছু বলতে না দিয়ে রুদ্র নিজের রুমের দিকে যায়। রুমে ঢুকে দেখে রুদ্র রুমে নাই। স্পর্শী বিছানায় বসে নখ কামড়াতে থাকে। রুদ্র কোনো রিয়েক্ট করলে সেটা স্বাভাবিক হতো স্পর্শীর কাছে, কিন্তু কোনো রিয়েক্টই করলো না। এই বিষয়টা হজম হচ্ছে না স্পর্শীর। টানা আধা ঘন্টা লাগিয়ে বের হয় রুদ্র। এই ঠান্ডার মধ্যে সন্ধেবেলা কেউ শাওয়ার নেয়? স্পর্শীর চোখ মুখ কুঁচকে বিড়বিড় করে বলে, রক্তের মনে হয় তেজ বেশি। রুদ্রর দিকে খেয়াল করতেই নজরে পড়ে রুদ্রর নগ্ন বুক। টাস্কি খেয়ে বিছানা থেকে পড়তে পড়তেও নিজেকে সামলে নেয়। বুকে থুথু দিয়ে অন্যদিকে তাকায়। রুদ্র টি শার্ট পরতে পরতে শান্ত গলায় বলে, কিছু বলবি? স্পর্শে আমতা আমতা করে বলে, আপনি কি আমার উপর রেগে আছেন? রুদ্র কিছু না বলে ল্যাপটপ নিয়ে বসে। কিছুক্ষণ নীরবতাই কাটে। স্পর্শে ভাবে রুদ্র বোধহয় অনেক বেশি রেগে আছে, তাই মন খারাপ করে বসে থাকে। নীরবতার এক পর্যায়ে রুদ্র বলে, আমি তোর উপর রেগে নেই, তাই অযথা চিন্তা করতে করতে নিজের মাথা খারাপ করিস না। স্পর্শী এক লাফে রুদ্রের কাছে যায়। রুদ্র ভেবা চেকা খেয়ে তাকায়। স্পর্শী ব্যস্ত গলায় বলে, সত্যি বলছেন? এটা জিজ্ঞেস করতে এমনি আসা লাগে? আরে বলেন না, সেদিন তো নাইম ভাইয়ের সাথে দেখায় ঠাস করে আমার গাল লাল করে দিয়েছিলেন, আর আজ বলছেন রেগে নেই? রুদ্র ল্যাপটপে মনোযোগ দিয়ে বলে, সেদিন একা একা নাইমের সাথে ফুচকা খেতে গেছিলাম, তাই থাপ্পড় খাইছিস। কিন্তু আজ তো তেমন কিছু না। তেমন হলে এতক্ষণে 4-5টা থাপ্পড় খাইতি। আমার ব্যক্তিগত জিনিস 1% কারোর সাথে শেয়ার করতে রাজি নই আমি। স্পর্শী ফেলফেল করে তাকায়। রুদ্রের কথার মানে বুঝতেই মাথা নিচু করে নেয়। ঠোঁট কামড়ে হেসে বিড়বিড় করে বলে, ওলে আমার ছেলের জামাই। তানিয়ার নতুন ফ্ল্যাট ফয়সালের বাড়ির কাছে হওয়ায় সে এই সন্ধ্যাবেলায় ফয়সালের বাড়ি এসেছে। বড় করে একটা শ্বাস নিয়ে কলিং বেল দেয়। মিনিট 2 বাদেই দরজা খুলে দেয় ফয়সাল। তানিয়াকে দেখেই মুখ গম্ভীর করে নেয়। রাতের বেলা নিশ্চয়ই কোনো ছেলের বাড়িতে ঢোকা ঠিক না, তাই তুমি যেতে পারো। ভ্রু কুচকায় তানিয়া। ঠোঁট গোল করে বলে, সন্ধ্যাবেলাকে রাত বানাচ্ছেন কেন? আর একটা ছেলের বাড়িতে যাওয়া ঠিক কিনা তা আমি বুঝবো। আপনি সরেন। বেশি সাহস দেখাচ্ছ বলে মনে হয় না? জি না, আপনি সরেন নাকি ধাক্কা দিয়ে সরাবো? ফয়সাল দীর্ঘশ্বাস ফেলে। হাত সরিয়ে নিজেও বাড়ির মধ্যে চলে যায়। তানিয়া পেছন পেছন যায়। সরাসরি বেডরুমে গিয়ে ফিহাকে কোলে নেয়। ফয়সাল ল্যাপটপ নিয়ে বিছানায় বসে থাকে, কিছু বলে না। তানিয়া ফিহার সাথে খেলে। ফিহাকে ঘুম পাড়িয়ে শুইয়ে দেয়। ফয়সাল ল্যাপটপে চোখ রেখেই বলে, ওর সাথে খেলা হয়ে গেছে, এবার যেতে পারো। ফিহাকে শুইয়ে দিয়ে ভ্রু কুচকায় তানিয়া। কপালে ভাঁজ ফেলে বলে, একটু বেশি রুড হয়ে গেছেন বলে মনে হয় না? তোমাকে আমি এই বাড়িতে আসতে নিষেধ করেছিলাম। হ্যাঁ তো, তাতে আমার কি? আমি আসবই, কি করবেন? ফয়সাল হাত মুষ্টিবদ্ধ করে তাকায়, রাগী গলায় বলে, বাড়াবাড়ি করো না, ফল ভালো হবে না। তানিয়া ভেঙচি কাটে, ঠাস করে সোফায় বসে পড়ে। হাত বগল দাওয়া করে বলে, বসলাম, আর যাচ্ছি না কোথাও। ফয়সাল ল্যাপটপ সরিয়ে তানিয়ার সামনে এসে দাঁড়ায়। ভেবা চেকা খায় তানিয়া। আমতা আমতা করে বলে, এমন লোকে তাকিয়ে আছেন কেন? কি হয়েছে? দেখেন আমি ভদ্র মেয়ে, এরকম করে তাকালে আমার ভয় লাগে। ফয়সাল খপ করে তানিয়ার হাত ধরে। তানিয়া লাফিয়ে উঠে বলে, এই ছাড়েন।
ফয়সাল শক্ত করে চেপে ধরে তানিয়ার হাত। তানিয়া ব্যথায় আর্তনাদ করে উঠে, তাতে পাত্তা না দিয়ে গম্ভীর স্বরে বলে, ভদ্রমেয়েরা কখনো বিবাহিত ছেলের পিছে ঘুরঘুর করে না। তানিয়া চুপ হয়ে যায়। ফয়সাল হাত টেনে বাড়ির বাহিরে বের করে দেয় তানিয়াকে। ধমক দিয়ে জোরে বলে, গেট আউট। আর কখনো যেন আমার বাড়ির আশেপাশে না দেখি, নয়তো আমার থেকে খারাপ কেউ হবে না। বেহায়ার মতো আমার পিছে ঘুরঘুর করতে দেখলে তুমি মেয়ে, এটা আমি মাথায় রাখবো না। হোয়াট ইট? হতভম্বের মতো তাকিয়ে থাকে তানিয়া, চোখ ছলছল করে। মুখের উপর ঠাস করে দরজা বন্ধ করতে নিলে তানিয়া হাত দেয় দরজায়। ফয়সাল আগুন চোখে তাকায়। তানিয়া হেসে বলে, সরি, আপনার বাড়িতে আর আসবো না, আর না আপনার পিছু ঘুরঘুর করব। আর হ্যাঁ, থ্যাঙ্কস। বলেই উল্টো ঘুরে হাঁটা লাগায়। ফয়সাল এক পলক সেদিকে তাকিয়ে দরজা বন্ধ করে দেয়। মাথা চেপে বসে থাকে। সকালবেলা ঘুম থেকে উঠে স্পর্শী নিজেই ব্রেকফাস্ট তৈরি করে। রাইমা টুকটাক সাহায্য করেছে। রেহানা শুধু দেখছে আর ফুলছে, কিছু বলতেও পারছে না, সহ্যও করতে পারছে না। স্পর্শী সব টেবিলে এনে আর চোখে তাকায় শাশুড়ির দিকে। গলা পরিষ্কার করে বলে, শাশুমা কিছু বলবেন? রেহানা ভয়ঙ্কর দৃষ্টিতে তাকায়, কোনো উত্তর না দিয়েই গটগট করে চলে যায়। রাইমা আর স্পর্শী হাসে। তারপর দুজনে নিজেদের রুমে যায়। রুদ্রকে তখনও ঘুমোতে দেখে স্পর্শী ডেকে তোলে। রুদ্র ফ্রেশ হলে দুজনে একসাথে নিচে নামে। হুট করেই কেউ এসে রুদ্রকে জড়িয়ে ধরে। হা করে তাকায় স্পর্শী। রুদ্র নিজেও ভ্রু কুঁচকে তাকায়। মেয়েটা উত্তেজিত স্বরে বলে, রুদ্র, তুমি কত হট হয়ে গেছো, কতদিন পর দেখছি তোমাকে। রুদ্র মেয়েটাকে ছাড়িয়ে দেয়। তারপর চোখ মুখ শক্ত করে বলে, আমি তোর বড়, এই রুদ্র ভাই বোন। আর নেক্সট টাইম থেকে এভাবে গায়ে ঘেসবে না, প্লাস ল্যাঙ্গুয়েজ ঠিক করে কথা বলবি। তোর এসব আচারের সব আমার পছন্দ না। মেয়েটা হেসে বলে, কাম অন রুদ্র ভাই, ইটস নর্মাল। রুদ্র পাত্তা না দিয়ে চুপচাপ ডাইনিং এ গিয়ে বসে। স্পর্শী তখনও ভ্রু কুঁচকে তাকিয়ে আছে। মেয়েটা এমন করে জড়িয়ে ধরলো আর রুদ্র কিছু বলল না। গাল ফুলিয়ে রুদ্রের পাশের টেবিলে বসে। রুদ্র একবার তাকিয়ে আর কিছু বলে না, চুপচাপ খেতে থাকে। স্পর্শীর রাগে ঠাস করে রুদ্রের পায়ে পাড়া দেয়। রুদ্র আর্তনাদ করতে গিয়েও করে না, চোখ মুখ কুঁচকে তাকায় স্পর্শীর দিকে। বিড়বিড় করে বলে, হঠাৎ তো খেপে গেল কেন? আচ্ছা। রাইমা সিঁড়ি দিয়ে নামতে নামতে নিতু আপু বলে চিল্লিয়ে উঠে। ভেবাচেকা খায় স্পর্শী আর রুদ্র। রাইমা দৌড়ে এসে খুশিতে নিচে দাঁড়িয়ে থাকা নিতুকে জড়িয়ে ধরে। স্পর্শী চুপচাপ দেখতে থাকে। রুদ্র একটু করে খায় আর স্পর্শের মুখের দিকে তাকায়। রাইমা নিতুকে টেনে এনে দাঁড় করায় স্পর্শের সামনে। উত্তেজিত হয়ে বলে, ভাবি, এটা নিতু আপু, আমার চাচাতো বোন। আর নিতু আপু, এইটা স্পর্শী, আমার মামা তো আপু প্লাস ভাবি। স্পর্শী জোরে হাসি দেয়। নিতু ভ্রু কুঁচকে বলে, ভাবি মানে? তোর কোন ভাইয়ের বউ এটা? আমার একটাই ভাই, তারই বউ এটা। নিতু অবাক কণ্ঠে বলে, তার মানে রুদ্রের? রাইমা হেসে মাথা নাড়ায়। নিতু দ্রুত পায়ে রুদ্রের চেয়ারের কাছে এসে বলে, তুমি বিয়ে কবে করেছো রুদ্র? আর তুমি বিয়ে কিভাবে করতে পারো? স্পর্শী চেয়ার সরিয়ে উঠে আসে। নিতুর হাত ধরে রুদ্রের কাছ থেকে সরিয়ে দাঁত বের করে বলে, বিয়ে হয়েছে 2 দিন আগে, আর তুমি বিয়ে করে নাও, তাহলে জানতে পারবে মানুষ বিয়ে কিভাবে করে, ঠিক আছে? নিতু কটমট দৃষ্টিতে তাকায়। স্পর্শী দাঁতে দাঁত চেপে রুদ্রকে উদ্দেশ্য করে বলে, এবার যাওয়া যাক। রুদ্র পানি খেয়ে মাথা নাড়ায়। রুদ্র ডাইনিং ছেড়ে উঠলে নিতুও তার কাছে যেতে নেয়, কিন্তু আটকে দেয় স্পর্শী। হাত ধরে রাইমার পাশে দাঁড় করিয়ে কানের কাছে মুখ এনে বলে, আমি একটা মেয়ে, তাই আর একটা মেয়ের চোখ দেখলেই বুঝতে পারি সে কোন দৃষ্টিতে কার দিকে তাকাচ্ছে। আমার জামাইয়ের থেকে দূরে থাকো ননদিনী, নয়তো। তারপর চুপচাপ গাড়ির দিকে যাওয়ার জন্য পা বাড়ায়। পেছন থেকে রাইমা চোখ বড় বড় করে বলে, ভাবি যান জেলাস, ওয়াও। স্পর্শী ভার্সিটি এসে চুপচাপ নেমে যায়। পুরো রাস্তায় একটাও কথা বলেনি সে। রুদ্রও চুপ করে ছিল। স্পর্শী এতে আরো বেশি রেগে গেছে। গাড়ি থেকে নেমে গট গট করে ভার্সিটির ভেতরে চলে যায়। রুদ্র গালে হাত দিয়ে বলে, জড়িয়ে ধরেছে বলে এত জেলাস? তাহলে আরেকটু জেলাস করাই যায়। স্পর্শী ক্যাম্পাসে এসে দেখে সবাই এসেছে, কিন্তু তানি আসেনি। ভ্রু কুচকে বলে, সবার আগে তো তানুই আসে, আজও আসেনি। সাফিন বলে, না রে, কল করছিলাম বাট বললো নাকি শরীর ভালো না, তাই আসবে না। সামিরা মন খারাপ করে বলে,
ওকে ছাড়া আমরা ক্লাস করব কিভাবে বল? তার থেকে বরং আমরাও আজ ক্লাস বাং করে ওকে দেখে আসি। বাকি সবাইও তাল মেলায়। স্পর্শী বিড়বিড় করে বলে, ফাঁকিবাজ। অগত্যা আর ক্লাস করা হলো না। সবাই মিলে ছুটলো তানিয়ার বাড়ির উদ্দেশ্যে। রাস্তায় গিয়ে দাঁড়াতেই সাফিন বলে, কিছু খেয়ে নিলে ভালো হতো না রে। তানু যে কিপটা, যদি আমার খেতে না দেয়। সামিরা বলে, তোর পেছনে লাথি না খেতে চাইলে চুপচাপ চল, আর এই তিনজন যা রিক্সা নিয়ে আয়। নীরব, নাহিদ, সাফিন চুপচাপ রিক্সা আনতে যায়। স্পর্শী হেসে বলে, শাফিনের গার্লফ্রেন্ডের কি খবরে? 16 নম্বর গিয়ে 17 নম্বর হয়েছে। দেখ গিয়ে 20 ছড়িয়েছে। এত মেয়ে কেমনে পটাই আল্লাহ মালুম। আর মেয়েদেরও বলি হয়, এত সহজে পটে কেমনে? আর পটে তো পটে, একদম ক্যারেক্টার ঢিলার কাছেই পড়ে। আর জানিস, সবগুলো মেয়ের সাথে প্রেম করার সময় একটু ঝগড়া হলেও আমার কাছে চলে আসে। পানির বোতলে থেকে পানি নিয়ে চোখে দেয় আর বলে, ও আমার সাথে ব্রেকআপ করতে পারবে বল? আমি তো ওকে সত্যিই ভালোবাসি। স্পর্শী হাসতে হাসতে পড়ে যেতে নেয়। সামিরা বিরক্ত হয়ে বলে, আরে আস্তে, পরের কাহিনী শোন। আমি যদি বলি এত গার্লফ্রেন্ড সবার বেলায়, তো বলিস তুই সবাইকে সত্যিই ভালোবাসিস। এতগুলো মেয়েকে সত্যি ভালোবাসা যায়? আমার প্রশ্নের উত্তরে সে দাঁত কেলিয়ে বলে, হ্যাঁ বাসা যায়। এই দেখ, আমি তো সত্যিকারের ভালোবাসি। আসলেই কি বলতো, আমার মন অনেক বড়, তাই সবাইকে একটু একটু করে সত্যিকারের ভালোবাসি। এত বড় মনে এমন ছোট ছোট ভালোবাসা হয়েই যায়, তুই বুঝবি না। ওর কথা শুনে মনে হয় জীবনে কি করলাম আমি। ওরই বোন, অথচ একটা ক্রাশও খাইলাম না কারোর ওপর। বলার সাথে সাথেই হুট করে লাফিয়ে উঠে স্পর্শীকে ধরে বলে, দোস্ত আমি শেষ। স্পর্শী ব্যস্ত গলায় বলে, কি হয়েছে? দোস্ত আমার জলদি হসপিটালে নে, আমার হার্ট অ্যাটাক আসতেছে। সামিরার এক্সপ্রেশন দেখে ভয় পেয়ে যায় স্পর্শী। বারবার সামিরাকে জিজ্ঞেস করতে থাকে কি হয়েছে, কিন্তু তাতে ভ্রুক্ষেপ নেই সামিরার। সে তখনও অন্যদিকে তাকিয়ে থাকতে ব্যস্ত। সাফিন, নাহিদ, নীরব ততক্ষণে রিক্সা নিয়ে চলে আসছে। ওদের দেখেই স্পর্শী জোরে বলে, শাফিন দেখ, স্বামীরা কি সব বলতেছে। তাড়াতাড়ি এদিকে আয়। তুই কোন ছেলের ওপর ক্র্যাশ খেয়ে এত নাটক করলি, আমাকে একটু দেখাইয়া উদ্ধার করবো। সাফিন, নাহিদ, নীরব তিনজনই তাড়াতাড়ি আসে। সাফিন ব্যস্ত গলায় বলে, কি হয়েছে সামিরা? কি হয়েছে তোর? শরীর খারাপ লাগছে? সামিরা সবাইকে অবাক করে দিয়ে লাফিয়ে উঠে বলে, শরীর খারাপ না রে, আমার তো মনটা বাকবাকম করতেছে। হাই ভাইরে, তোর বোন হয়ে এতদিন কারোর উপর ক্রাশ খায়নি, তাতে কি আজ খেয়ে ফেলেছি। আহা আহা। স্পর্শী, সাফিন, নাহিদ, নীরব সবাই হতাশ হয়। স্পর্শী আর সাফিন তো দুপাশ থেকে দু গালে দুটো থাপ্পড়ও বসিয়ে দেয়। সামিরা ধমক দিয়ে বলে, ওই তোরা আমারে মারলি কেন? সাফিন দাঁতে দাঁত চেপে বলে, মারবো কেন? তোরে তো চুমু খাবো রে। ইয়াক সর, তুই ব্রাশ করিস নি আমি জানি। সাফিন কটমট করে তাকায়। স্পর্শী বলে, সামিরার লজ্জায় লাল হয়ে হাত দিয়ে ইশারা করে একটা ছেলের দিকে, এরপর মুখে হাত দিয়ে মুখ ঢেকে বলে, ওই যে ওই চশমিশটার উপর আমি ফিদা। আই হাই, বাহ বাহ। দোষ, চশমিশ তো চলে যাচ্ছে। সর, আমি আগে গিয়ে কথা বলে আসি। কাউকে কিছু বলার সুযোগ না দিয়ে সামিরা দৌড় লাগায়। কপাল চাপড়ায় তার বন্ধু দল। সামিরা ছেলেটার কাছে দৌড়ে এসে হাঁপাতে থাকে। ছেলেটা চমকে তাকায়। সামিরা হাসি হাসি মুখ করে বলে, হেই চশমিশ, আপনার নাম কি? ছেলেটা ভ্রু কুচকে তাকায়, বলে, চশমিশ আবার কি? ভালোভাবে কথা বলুন। আচ্ছা ভালোভাবে বলছি, আই লাভ ইউ। ছেলেটা হতভম্ব, যেন সে পৃথিবীতে না মঙ্গল গ্রহে ঢুকে পড়েছে। সামিরা লজ্জা লজ্জা মুখ করে বলে, ভালোভাবেই তো আই লাভ ইউ বললাম, এবার আই লাভ ইউ টু বলে দেন। ছেলেটা ধমকে উঠে বলে, পাগল নাকি? মাথার তার ছিঁড়া? উঠার চেনেন না জানেন না একটা ছেলেকে প্রপোজ করে দিলেন। সামিরা কিছু বলতে নিলে স্পর্শে মুখ চেপে ধরে, জোর করে হেসে বলে, সরি ভাইয়া, ওর কথাই কিছু মনে করবেন না প্লিজ। এরপর আর কিছু না বলে জলদি সামিরাকে টেনে সামনে হাত ধরে হাঁটা দেয়। সামিরা পিছন ফিরে বলে, হেই চশমিশ, আসলে আসবো। ছেলেটা ভ্রু কুচকে কিছু না বলে গাড়িতে উঠে গাড়ি স্টার্ট দেয়। একবার সামিরা যাওয়ার পানে তাকিয়ে মুচকি হাসে। এমন পাগল টাইপের মেয়ে এখনো তবে আছে। স্পর্শে পুরো রাস্তায় সামিরাকে বকা দিতে দিতে আসে। সামিরা গালে হাত দিয়ে তখনও তার চাশমিশকে নিয়ে ভাবতে ব্যস্ত।
স্পর্শী একসময় ক্লান্ত হয়ে চুপ পড়ে যায়। তানিয়ার ফ্ল্যাটের কলিং বেল বাজালে দরজা খুলে দেয় রেনু আপা। সবাই রেনু আপার সাথে কুশল বিনিময় করতে করতে ভেতরে যায়। তানিয়া তখন রুমে শুয়েছিল। স্পর্শী আর সামিরা তানিয়ার রুমে গিয়ে তানিয়াকে টেনে তোলে। তানিয়ার চোখ মুখের অবস্থা দেখে দুজনেই আটকে উঠে। তারপরও নিজেদের সামলে নেয়। তানিয়া হাসার চেষ্টা করে বলে, তোরা ভার্সিটি বাদ দিয়ে এখানে? তোকে দেখতে আসলাম। তোর নাকি শরীর খারাপ, এখন কেমন আছিস? আলহামদুলিল্লাহ। এর মধ্যেই রুমে আসে সাফিন, নাহিদ, নীরব। একসাথে তিনজনেই বলে উঠে, আমরাও আছি। তানিয়া চোখ মুখ কুঁচকে বলে, এই পেটুকে কেন এনেছিস? আজ তো আমার বাড়ি খেতে খেতেই ফাঁকা করে দিবে। সাফিন কাদো কাদো মুখ করে বলে, না। দেখছিস তোরা, তোদের বলেছিলাম না এই কিপটা মহিলা আমাকে খেতে দিবে না। নাহিদ বলে, হ্যাঁ, এটা তো সাফিনের উপরে রীতিমতো অন্যায়, তাই না দোস্ত? সাফিন মাথা নাড়ায়। সামিরা দাঁত বের করে বলে, তাহলে ওই অন্যটাই ঠিক আছে রে, ও বরং গার্লফ্রেন্ডের সাথে কথা বলে পেট ভরে নিক। নীরব বলে, তাহলে তুইও তো তোর চাশমিশটে দিয়ে পেট ভরিয়ে নি। তানিয়া কপালে ভাঁজ ফেলে বলে, ওয়েট, কিসের চশমিশ? স্পর্শে ফোঁস করে শ্বাস নেয়। চাশমিশের কথা শুনেই হাত দিয়ে মুখ ঢাকে সামিরা। সাফিন ব্যঙ্গ করে বলে, ঢং দেখ ওর, সরাসরি গিয়ে প্রপোজ করার সময় লজ্জা পায় না, আর এখন ওনার কথা শুনে লজ্জা পাচ্ছে। সামিরা তেলে বেগুনে জ্বলে উঠে। তানিয়া ধমক দিয়ে বলে, ঝগড়া পরে করিস, আগে আমারে ক্লিয়ার করে সব বল। স্পর্শে ধীরে ধীরে সবটা বলে। সামিরার কাহিনী শুনে হাসতে হাসতে শুয়ে পড়ে তানিয়া। বলে, হায় হায় দোস্ত, তুই আমারে ছাইরা প্রপোজ করে দিলি? আহারে, আমি মিস করে গেলাম। সামিরা তানিয়াকে নিজের দিকে ফিরিয়ে বলে, তাই না? ওকে, পরের বার চাশমিশকে পেয়ে অবশ্যই তোর সামনে আবারও একবার প্রপোজ করে দিব। স্পর্শী, সাফিন, নাহিদ, নীরব একসাথে না বলে উঠে। তানিয়া হাসতে হাসতে বিছানা থেকেই পড়ে যায়। রেনু আপা নাস্তা নিয়ে এসে সবার এই দশা দেখে মুখ চেপে হাসে। সাফিন তো সেই লেভেলের পেটুক, তাই সে 2 প্লেট নিয়ে বসে যায়। তানিয়া বলে, দেখেছিস, 2 প্লেট নিয়ে বসে গেছে। কি পরিমাণ পেটুক এটা, ভাবা যায়? সাফিন মুখে আপেলের টুকরো পুড়ে বলে, তুই তো অসুস্থ, খেতে পারবি না, তাই তোরটাও খেয়ে নিচ্ছি। সবাই হাসে। স্পর্শী সবার কথার ফাঁকেই তানিয়াকে ধীর কণ্ঠে জিজ্ঞেস করে, তোর কি হয়েছে? তানিয়া ঢোক গিলে বলে, কই কিছু না তো, কি হবে? স্পর্শে আর কিছু জিজ্ঞেস না করে উঠে যায়। রেনু আপার কাছে গিয়ে জিজ্ঞেস করে, আপা কানুর কি হয়েছে? ওর চোখ মুখের এই দশা কেন? আর কইও না, আব্বা কাইল সন্ধ্যাবেলা কই জানি গেছিল, আমায় কইয়া গেল কাছেই নাকি এক আত্মীয়র বাড়ি যাইতেছে। ওইখান থেকে আসার পরেই কেমন জানি চুপ হইয়া গেছে, সারাটা রাত কাঞ্জা চোখ মুখ খারাপ কইরা ফেলতেছে। স্পর্শের আর কিছু বুঝতে বাকি নেই, চুপচাপ ফ্রেন্ডের মধ্যে চলে আসে। বুঝতে পারে যা করার তাদেরই করতে হবে। স্পর্শী, সামিরা, সাফিন, নাহিদ, নীরব সবাই মিলে ঠিক করেছে ফয়সালের বাড়ি যাবে। তানিয়ার বাড়ি থেকে বের হয়েই স্পর্শের সবাইকে সবটা বলেছে। এরপরই হাঁটা লাগিয়েছে ফয়সালের বাড়ির উদ্দেশ্যে। কাছে বাড়ি হওয়ায় তাদের কোনো সমস্যা হয়নি। বাড়ির কলিং বেল দিতেই দরজা খুলে দেয় ফয়সাল। স্পর্শীদেরকে দেখে ভ্রু কুঁচকায়। স্পর্শী সৌজন্যমূলক হাসি দিয়ে বলে, আমাকে চিনছেন ভাইয়া? আমি তানিয়ার ফ্রেন্ড, ওর সাথে এসেছিলাম এর আগেও। ফয়সাল ইতস্তত করলেও সবাইকে বাড়ির ভেতর আসতে বলে। স্পর্শী বলে, আমাদের কাছে বেশি টাইম নেই ভাইয়া, আপনার সাথে ইম্পর্টেন্ট কিছু কথা ছিল। জি বলুন। স্পর্শী আমতা আমতা করে বলে, কাল কি তানিয়া আপনার এখানে আসছিল? ফয়সাল সহজ স্বাভাবিক গলায় বলে, জি, কিন্তু কেন? স্পর্শীর স্বামীরা সাফিন, নাহিদ, নীরব সবাই একে অপরের দিকে একবার তাকায়। সামিরা কোনো রকম অস্বস্তি ছাড়াই বলে, আপনি নিশ্চয়ই জানেন তানিয়া আপনাকে ভালোবাসে। ফয়সাল চমকে তাকায়, অবাক কণ্ঠে বলে, মানে? সাফিন বলে, মানে বলছেন না, আপনি একটা বাচ্চার বাবা, এই সত্ত্বেও একটা মেয়ে আপনাকে বিয়ে করতে রাজি হচ্ছে এমনি এমনি? ফয়সাল বলে, আমি তো ভেবেছিলাম ঠিহার কথা ভেবে তানিয়া এমন পাগলামো করছে। আমি চাইনি ওর ফিউচার নষ্ট হোক, তাই আমি ওকে ফিরিয়ে দিয়েছি। স্পর্শী বলে, এই পাগলামো ওর গত 3 বছরের বেশি ধরে চলছে ভাইয়া। ফয়সালের যেন আজ অবাক হওয়ার পালা। কথার মানে বুঝতে না পেরে জিজ্ঞেস করে, ক্লিয়ার করে বলবেন প্লিজ? স্পর্শী দীর্ঘশ্বাস ফেলে পুরোটা বলে,
ফয়সাল বাকরুদ্ধ হয়ে যায়। মেয়েটা তাকে এতদিন থেকে ভালোবাসে আর তা সে আজ জানছে। সামিরা হেসে বলে, আমি জানতাম কোনো ছেলে বা মেয়ে অপরজনের ব্যবহার, তাকানো সবটা দেখেই বুঝতে পারে কে তাকে কোন চোখে দেখে, আর আপনি তো এতগুলো বছরেও বোঝাননি। হয়তো বুঝতে চাইনি বা কখনো খেয়ালই করিনি। এক নারীতেই তৃপ্ত ছিলাম। সবাই চুপ করে যায়। সাফিন বলে, এত কিছু হওয়ার পরেও মেয়েটা যখন আপনাকে চায়, এতগুলো বছর একপাক্ষিক ভালোবেসে যখন এখন পাওয়ার স্বপ্ন দেখছো, তখন ওকে একবার সুযোগ দিয়ে দেখতে পারেন। হয়তো ভালো কিছুই হবে, আর পারলে ওর সাথে একবার দেখা করে নেবেন। ওর শরীর ভালো না। এরপর সবাই বিদায় নিয়ে চলে যায়। ফয়সাল ভাবতে থাকে কি করবে আর কি করবে না, তার মধ্যে ডুবে থাকে। মিট এক কাপ কফি নিয়ে এসে বলে, আপারে একবার সুযোগ দিয়ে দেখা উচিত স্যার। সারাদিন ঘোরাঘুরি করে বিকেলে বাড়ি ফিরে স্পর্শী, যদিও সে আগেই রৌদ্রকে ফোন করে বলে দিয়েছিল বিষয়টা। রৌদ্র সব কথা শুনে শুধু এটুকুই বলেছে, ফাঁকিবাজের পুরো দল। স্পর্শী বাড়ির মধ্যে ঢুকতেই চোখ পড়ে লিভিং রুমে বসে থাকা রৌদ্র, নিতু আর রাইমার দিকে। তিনজনই হাসছে। রৌদ্রকে নিতুর পাশে দেখেই জ্বলে উঠে সে, দাঁতে দাঁত চেপে দাঁড়িয়ে রয়। রৌদ্রর নজর স্পর্শের দিকে পড়তে হাসি থেমে যায়। উঠে এসে বলে, চলে এসেছিস? যা, রুমে গিয়ে ফ্রেশ হয়ে নে। স্পর্শী জবাব না দিয়ে গটগট করে সিঁড়ি দিয়ে চলে যায়। রাইমা রৌদ্রর কানের কাছে এসে বলে, ভাইয়া আজ তো তুমি শেষ। স্পর্শী রুমে এসে ব্যাগ ঠাস করে ফেলে দেয়। চুল টেনে দাঁতে দাঁত চেপে থাকে। রুমের মধ্যেই পায়চারি করতে থাকে। একটু পরই রৌদ্র রুমে ঢোকে। নিজেকে স্বাভাবিক করে বলে, ফ্রেশ হোস নি এখনো? স্পর্শী ঘুরে তাকায়, কটমট করতে করতে বলে, নিতুর সাথে কি করছিলেন? কি আবার করবো? অনেকদিন পর এসছে, তাই আড্ডা দিচ্ছিলাম। কেন, কিছু হয়েছে? এমন ভাব যেন কিছুই হয়নি। স্পর্শী মনে মনে রৌদ্রর 14 গোষ্ঠী উদ্ধার করে দেয়। রৌদ্র আগুনে ঘি ঢালার মতো করে বলে, জানিস, বেচারি না আমাকে অনেক ভালোবাসে। আহারে, আগে জানলে তোর পেছনে ঘুরঘুর না করে কি বিয়ে করে নিতাম। স্পর্শী তেলে বেগুনে জ্বলে উঠে। রৌদ্রর কাছে গিয়ে খপ করে কলার টেনে ধরে, দাঁতে দাঁত চেপে বলে, কি বললেন আপনি? ওকে বিয়ে করবেন? একদম ঠ্যাং ভেঙে হাতে ধরিয়ে দিব। বলেই কলার ছেড়ে ফ্লোরে বসে। রাগে গিজগিজ করছে। রৌদ্র ফাঁকা ঢোক গিলে স্পর্শীর পাশে বসতেই স্পর্শী বলে, আমার বাচ্চা চাই। টাস্কি খাই রৌদ্র। ফেল করে তাকিয়ে থাকে। চোখ দুটো কপালে উঠে গোল গোল হয়ে গেছে। অবাক কণ্ঠে বলে, কি বললি? স্পর্শী ভয়ঙ্কর দৃষ্টিতে তাকায়, বলে, একবার বললে আমার কথা বোঝেন না? নিতু বললে ঠিকই বুঝতেন। তুই মনে হয় পাগল হয়ে গেছিস। চল, তুই ডক্টর দেখে আনি। পাগল হব কেন? হ্যাঁ, আজ আমাদের বিয়ের কেবল 3 দিন, আর তুই আমাকে বলছিস বাচ্চা চাই? সিরিয়াসলি? তোর বয়স কত রে? স্পর্শে জবাব দেয় না, চুপচাপ বসে থাকে। কিছুটা সময় পার হতেই বসে থাকা অবস্থাতেই হুট করে রৌদ্রকে জড়িয়ে ধরে। রৌদ্র অবাক হয়ে তাকায়। স্পর্শে শক্ত করে জড়িয়ে ধরে আওড়ায়, আপনি শুধু আমার রুদ্র ভাই, শুধুমাত্র আমার। আমি আপনাকে ভীষণ ভালোবাসি। আমাকে ছেড়ে অন্য কারোর কথা ভাবলে একদম মাথা ফাটিয়ে ফেলে দিব। ভোরের আলো কাচ ভেদ করে চোখে পড়তেই ঘুম ভেঙে যায় স্পর্শের। নিজেকে রৌদ্রের বাহুতে দেখে মুচকি হাসে। শক্ত করে জড়িয়ে ধরে মুখ গুজে দেয় রৌদ্রের নগ্ন বুকে। রৌদ্র নড়েচড়ে নিজেও শক্ত করে চেপে ধরে। ঘুম ঘুম কণ্ঠে বলে, আর বুকের ভেতর তো ঢুকে যাবে মনে হচ্ছে। স্পর্শী মুখ তুলে রৌদ্রর দিকে তাকায়, ভেঙচি কেটে বলে, আমার জামাইয়ের বউ, আমি কি করব আমার ব্যাপার, আপনি চুপ থাকেন। রৌদ্র চোখ বুঝেই ঠোঁট কামড়ে হাসে। স্পর্শী ঠান্ডায় গুটিসুটি মেরে ভালোভাবে শুয়ে পড়ে। এর মধ্যেই দরজায় নক পড়ে। বাহির থেকে নিটুর কণ্ঠ আসে, রুদ্র, দরজা খোলো। রাগে ফোঁস করে উঠে স্পর্শী। দাঁতে দাঁত চেপে একটু জোরেই বলে, না গো, এখন দরজা খোলা যাবে না, আমরা ব্যস্ত আছি। আর তুমি নিশ্চয়ই বোঝো কাপলরা ব্যস্ত আছে মানে। দরজার ওপাশে স্পর্শীর ইঙ্গিত বুঝতে একটু দেরি হলো না নিতুর। রাগে দরজায় পা দিয়ে লাথি দিয়ে গটগট করে চলে যায়। রৌদ্র ততক্ষণে চোখ মেলে তাকিয়েছে। কপালে ভাঁজ ফেলে স্পর্শের দিকে তাকিয়ে বলে, কি বললি ওকে? ন্যাক্কা, কিছু বোঝেন না মনে হয়। রৌদ্র বাঁকা হেসে বলে, তাহলে কথাটা সত্যি করে দে। স্পর্শী চট করে ছেড়ে দেয় রৌদ্রকে, কিন্তু রৌদ্র না ছেড়ে আরো শক্ত করে ধরে থাকে। বাঁকা হেসে ভ্রু নাচাতে থাকে। স্পর্শী ঢোক গিলে বলে,
ছাড়েন, শাশুড়ি মা ডাকতেছে মনে হয়। রৌদ্র ছাড়তে নারাজ। অনেক যুদ্ধ করে নিজেকে ছাড়িয়ে দৌড় লাগায় ওয়াশরুমে। রৌদ্র হাসতে থাকে। স্পর্শের শাওয়ার নিয়ে রৌদ্রর সাহায্যে শাড়ি পরেছে আজ। যদিও তার শাড়ি সামলাতে কষ্ট হয়, তারপরও পরেছে। রৌদ্র ওয়াশরুমে গেলে স্পর্শী মাথায় কাপড় দিয়ে নিচে নামে। স্পর্শীকে শাড়ি পরে নামতে দেখে ভ্রু কচকায় রেহানা আর নিতু। রাইমা হেসে বলে, ভাবি সাবধানে। স্পর্শী হাসে, শাড়ি ধরে ধীরে ধীরে নামে। রেহানা গম্ভীর গলায় বলে, কয়টা বাজে খেয়াল আছে নাকি বাড়ির সমস্ত কাজ আমিই করব? স্পর্শী একবার রেহানার দিকে তাকিয়ে নিজে গিয়ে সোফায় বসে। শাড়ির আঁচল মাথায় ভালো মতো দিতে দিতে লজ্জা পাওয়ার মতো করে বলে, শাশুমা, আপনি তো জানেন নতুন বিবাহিত দম্পতিদের এমন একটু দেরি হয়, তবুও যে কেন জিজ্ঞেস করেন? আমার বুঝি লজ্জা করে না? রেহানা হা করে তাকায়, শক কাটিয়ে দাঁতে দাঁত চেপে বলে, বেহায়ামি একটা। স্পর্শী কানে না তুলে হেসে নিতুর গালে টোকা দিয়ে বলে, শাশুমা, আপনি বরং আমার ননদিনীকে দিয়ে একটু কাজ করান। নিতুকে তো বিয়ে দিতেই হবে নাকি? বয়স তো আর কম হলো না, এবার বিয়ে দিয়ে দিন, তার আগে কিছু কাজকর্মও শিখিয়ে দিন। নিতু কটমট করে উঠে। রাইমা শব্দ করে হেসে দিয়ে মুখ চেপে ধরে দৌড় দেয়। স্পর্শীয় রেহানা আর নিতুকে পাত্তা না দিয়ে রাইমার পিছু পিছু যায়। সকাল 9টায় কফি শপে এসে বসে আছে তানিয়া। ফয়সাল তাকে ফোন দিয়ে আসতে বলেছে। একা একটা মেয়ের বাড়িতে যাওয়াটা সে ভালো মনে করেনি, তাই নিজেই ডেকেছে। তানিয়া ঠিক সময় এসে হাজির হলেও পাত্তা নেই ফয়সালের। কয়েকবার ফোনও দিয়েছে, তারপর আসার নাম নেই। চুপচাপ বসে ফোন ঘাঁটতে থাকে। এর মধ্যেই হাজির হয় ফয়সাল। ব্যস্ত কণ্ঠে বলে, সরি, আসলে ফিহা অনেক কান্না করছিল, তাই দেরি হয়ে গেছে। তানিয়া শান্ত কণ্ঠে বলে, ইটস ওকে। তারপর ফয়সালের কোল থেকে ফিহাকে নিয়ে আদর করতে থাকে। ফিহা তানিয়াকে পেয়ে অস্পষ্ট শব্দ করে, খুশিতে হাত পা ছুটতে থাকে। তানিয়া মুচকি হেসে বুকে জড়িয়ে নেয় ফিহাকে। পুরোটাই ভালোভাবে পর্যবেক্ষণ করে ফয়সাল। তানিয়া কেমন যেন ফিহাকে একদম মমতা স্নেহ দিয়ে বুকে আগলে নেয়। যে কেউ দেখলে মনে করবে ওরা মা মেয়ে। ফয়সালের ভাবনার মধ্যে তানিয়া ফিহার দিকে তাকিয়েই বলে, ডেকেছেন যে? ফয়সাল নড়ে চড়ে বসে, গলা পরিষ্কার করে মাথা নিচু করে বলে, সেদিনের বিহেভের জন্য সরি। ইটস ওকে। কিছুক্ষণ নীরবতাই কাটে। তানিয়া চুপচাপ ফিহার সাথে খেলতে থাকে। ফয়সাল কণ্ঠে গম্ভীরতা এনে বলে, এত ভালোবাসো কেন? তানিয়া থমকে তাকায়। ফয়সালের চোখের দিকে একবার তাকিয়েই মাথা নিচু করে নেয়। গলা শুকিয়ে আসে। ফয়সাল ভাই জানে সে তাকে ভালোবাসে। আপনি জানেন? জানতাম না, কাল তোমার ফ্রেন্ডসরা এসেছিল, সবটা বললো। তানিয়া দীর্ঘশ্বাস নেয়, জবাব দেয় না। ফয়সাল ফের শুধায়, আমি কেন তানিয়া? তুমি তো জানো এটার কোনো ভবিষ্যৎ নেই। তানিয়া অদ্ভুতভাবে হেসে বলে, আপনি ভালোবেসে তো দেখেন ভবিষ্যৎ হয় কি না। তোমার পরিবার মানবে? তুমি বুঝতে পারতেছো আমি এক বাচ্চার বাবা। আপনি বুঝতে পারতেছেন গত 3.5 বছরের কষ্ট? বুঝতে পারতেছেন কতটা পুড়েছি আপনার প্রণয়ে? আমি তো আর পুড়তে চাই না ফয়সাল ভাই, একটু বর্ষণ চাই, প্রণয় বর্ষণ। ফয়সাল ফেলফেল করে তাকিয়ে থাকে, রোবটের মতো বলে ফেলে, তোমার পরিবার মানলে আমি তোমাকে বিয়ে করব। পুরো 1 বছর কেটে গেছে। রুদ্র আর স্পর্শী দারুণ সংসার করছে। রেহানাও আগের মতো খ্যাচখ্যাচ করে না। 1 বছরে 1000বার স্পর্শী রুদ্রকে বাচ্চার কথা বলেছে। তাতে অবশ্য রুদ্র ভ্রুক্ষেপ করেনি। তার মতে স্পর্শীর এখনো বয়স হয়নি। স্পর্শী প্রায়ই রেগে যায়, তারপরও রুদ্র পাত্তা দেয় না। আজ সামিরার বিয়ে। সামিরা তার চাশমিশকে পেয়েছে। অনেক কষ্টে তাকে রাজি করিয়ে 7 মাস প্রেম করে অবশেষে আজ বিয়ে। তানিয়া আর ফয়সালের বিয়েও হয়ে গেছে। তানিয়ার বাবা মা প্রথমে নিষেধ করে দিলেও পরে মেয়ের কাছে হার মেনেছে। ফয়সাল কোনো দিকেই তানিয়ার যত্নের কমতি রাখেনি। হয়তো প্রথম প্রেম সবসময় মনের এক কোণে থেকে যাবে। সামিরাকে বউ সাজাতে পার্লার থেকে লোকজন এসেছে। সেই রুমেই বসে আছে স্পর্শী। তখন তানিয়া ফিহাকে কোলে নিয়ে তাদের কাছে আসে। স্পর্শী হেসে বলে, কি রে এক বাচ্চার মা, তোর জামাই তোরে আসতে দিল? তানিয়া হেসে ফিহাকে স্পর্শীর কোলে দিয়ে বলে, না রে, দেয়নি, এখনো আমি তার কোলে বসে আছি। স্পর্শের শব্দ করে হেসে দেয়। ফিহা চারপাশে একবার তাকায়। সামিরার সাজ কমপ্লিট হয়ে গেলে তানিয়ার দিকে তাকিয়ে বলে, ফয়সাল ভাই আসেনি? আসছে, উনি রুদ্র ভাইয়া, সাফিন, নাহিদ
নীরব, সবাই একসাথে। সামিরা ঠোঁট গোল করে বলে। কয়দিন পর তো আমার চশমিশটাও ওই দলে দিয়েই যাবে। তানিয়া বলে, তুই কিন্তু বলছিলি আমার সামনে তুই চশমিশকে প্রপোজ করবি, অথচ কতগুলো সময় গেল কিছুই করলি না। সামিরা ভেঙচি কাটে। স্পর্শী হেসে বলে, আতিক ভাইয়া যে কোন শনি কপালে নিয়ে আসতেছে তা তো সে নিজেও জানে না দোস্ত। তানিয়া আর স্পর্শী হাই ফাই করে। ভয় পেয়ে ফিহা কান্না করে দেয়। দ্রুত কোলে তুলে নেয় তানিয়া, পিঠে হাত বুলিয়ে কান্না থামানোর চেষ্টা করে। সামিরার স্পর্শী একবার সেদিকে তাকিয়ে দীর্ঘশ্বাস ফেলে। স্পর্শী হেসে বলে, আসলেই ভালোবাসা সুন্দর, তাই না? সামিরা মাথা নাড়ায়, বলে, নয়তো কি অন্যের বাচ্চাকে এত ভালোবাসে বড় করা যায়? এর মধ্যেই রুমে আসে সাফিন, নাহিদ, নীরব। সাফিন সামিরার মাথায় গাঁটটি মেরে বলে, তুই আর আমি জমজ, অথচ বিয়ে তোর একার হচ্ছে। ওয়াই? আব্বু আম্মু কিন্তু আমার উপর অন্যায় করতেছে। পাশ থেকে নাহিদ নীরব তাল মিলিয়ে বলে, ঠিক ঠিক। সামিরা কটমট করে তাকায়, দাঁতে দাঁত চেপে বলে, চুপ কর চামচারা, এই দানব যা বলছে তাতেই কি তোদের সায় দিতে হবে? খবরদার, আমাদের চামচে বলবি না শাকচুনি। নিজে তো বিয়ে করে মিঙ্গেল হয়ে যাচ্ছিস। অবশ্য তুই গত 7 মাস থেকেই তো তুই মিঙ্গেল, তাই আমাদের সিঙ্গেলদের আর কষ্ট কি বুঝবি? স্পর্শী বলে, তোদেরটা মানা যায়, কিন্তু এই সাফিন। সাফিন ফুঁসে উঠে বলে, আমি সিঙ্গেলই, গত 3 মাসে একটাও প্রেম করি নাই, একটাও মেয়ে পটাই নাই, একটা মেয়ের সাথেও ফ্ল্যাট করি নাই। নাহিদ, নীরব, স্পর্শী, সামিরা একসাথে বলে। হ্যাঁ, ওই একটা মেয়ে বাদে বাকিগুলোর সাথে প্রেম ফ্ল্যাট সব করেছিস। সাফিন থতমত খায়, মাথা চুলকে বিড়বিড় করে বলে, এগুলো সবই দেখি। সবাই হেসে দেয়। একটু পরই বর এসেছে, শব্দ শুনে ছুট লাগায় সবাই। তানিয়াকেও ধরে বেঁধে এনেছে। ফিহাকে ফয়সালের কোলে দিয়ে সবাই মিলে গেট আটকে দাঁড়ায়। সাফিন দাঁত কেলিয়ে বলে, দুলাভাই, টাকা না দিলে তো বই দিব না। পাশ থেকে স্পর্শী সাফিনের পায়ে পাড়া দিয়ে বিড়বিড় করে বলে, তুই না সামিরার 1 মিনিটের বড়? সাফিনও বিড়বিড় করে বলে, কিসের বড় কিসের ছোট, আমরা যমজ ভাই বোন, আর আজকের জন্য ওরে আমার 1 মিনিটের বড় করে দিলাম। ওদের কথার মধ্যে বরপক্ষ থেকে এক মেয়ে বলে, টাকা তো দেব না বেআই সাহেব। সাফিন তাকিয়েই তাসকি খায়। এটা তার এক্স। ঠিক কত নাম্বার তা মনে না পড়লেও ঠিকই মনে পড়ে এটা তার এক্স গফ। চোখগুলো কোটর থেকে বেরিয়ে আসার উপক্রম। না জানি আজ তার বাড়িতেই তার কুরবানি হয়। কয়েকবার ঢোক গিলে এর মধ্যেই শুরু হয়ে যায় বরপক্ষ আর কনেপক্ষের টাকা নিয়ে কথা কাটাকাটি। সাফিন সুযোগ বুঝে পালিয়ে যায়। একসময় টাকা দিয়ে তারপর বরপক্ষকে গেট ছেড়ে দেওয়া হয়। স্পর্শী হাসতে হাসতে রুদ্রর কাছে গিয়ে দাঁড়ায়। রুদ্র ভ্রু কুচকে বলে, এতগুলো ছেলে মেয়েদের মধ্যে যাওয়ার দরকার কি ছিল? স্পর্শী তীক্ষ্ণ দৃষ্টিতে তাকিয়ে বলে, এটা নিয়ে বাড়াবাড়ি করলে একদম বাড়ির বাইরে বের করে দিব। রুদ্র আর কিছু বলে না। স্পর্শী চলে গেলে রুদ্র হেসে দেয়। মেয়েটাকে জ্বালাতে তার ভীষণ ভাল লাগে। একটাই বউ, তার না জ্বালালে হয়? তানিয়া ফয়সালের কাছে এসে ফিহাকে নেওয়ার জন্য হাত বাড়ায়। ফয়সাল হেসে বলে, ও থাকুক আমার কাছে, তুমি বরং সামিয়ার কাছে যাও। না না, সমস্যা নাই, ওকে দিন, আমাকে না পেলে কান্না করবে। যখন কান্না করবে তখন দিয়ে আসবো। তানিয়া, তুমি তোমার বান্ধবীদের তানিয়া, তুমি তোমার বান্ধবীর বিয়েতে আসছো, একটু ওদের সাথে থাকো। ফিহা তোমার সাথে গেলে তোমাকে জ্বালাবে। তানিয়া কিছু বলতে নিলে ফয়সাল রাগে চোখে তাকায়। তানিয়ার কিছু না বলে ফিহার কপালে চুমু দিয়ে সিঁড়ির দিকে যায়। একবার পেছনে ফিরে তাকে নিঃশব্দে হাসে, বিড়বিড় করে আওড়ায়, আপনি আজীবন এমনই থাকুন ফয়সাল ভাই। বিয়েটা ভালোভাবেই মিটে যায়। আতিক কবুল বলার পর বিড়বিড় করে বলে, আলহামদুলিল্লাহ, আজ থেকে আমার জীবন একদম উৎসর্গ করে দিলাম। পাশ থেকে স্বামীরা অস্পষ্টভাবে শুনতে পায়। তীক্ষ্ণ দৃষ্টিতে তাকায় আতিকের দিকে। আতিক ভয় পেয়ে যায়। সামিরা বলে, কি বললেন আপনি? আবার বলেন। কই, কি বলছি আমি? কিছুই বলিনি, দেখো কিচ্ছু বলিনি। আমি শুনেছি আপনি কিসের জীবন উৎসর্গ করার কথা বলেছেন। আরে না, তুমি ভুল শুনছো। আমি বলছি পুরনো জীবন উৎসর্গ করে নতুন জীবনের সূচনা করলাম। তবুও তীক্ষ্ণ দৃষ্টিতে তাকিয়ে থাকে সামিরা। আতিক দৃষ্টি এদিক ওদিক করতে থাকে। একসময় বিদায়ের পর্ব আসে। যে সাফিন পুরো দিন সামিরাকে বলে, তুই গেলে আমি বাঁচি, সেই সাফিনই বাচ্চাদের মতো কান্না করেছে বোনকে ধরে।
ভাই বোনের সম্পর্কগুলো এমনই হয়, সারাদিন ঝগড়া ঝামেলা, অথচ বোনের বিয়ের দিন সেই বেশি কষ্ট পায়। সামিরার বিদায়ের পর সবাই ছাদে যায়। সাফিনের তখনও মন খারাপ। স্পর্শী সাফিনের পেটে গুঁতো মেরে বলে, সারাদিন তো ওকে তাড়াই তাড়াই করতি, এখন পেন্দোসকা। এই পরিস্থিতিতেও সবাই হেসে ফেলে। তানিয়া বলে, দোস্ত আমি গেলাম, উনি আর ফিয়া নিচে দাঁড়িয়ে আছে। ফিয়াটা আবার ঘুমানোর সময় আমাকে না পেলে কান্না শুরু করে। স্পর্শী তানিয়াকে জড়িয়ে ধরে বলে, যা, আবার দেখা হবে ইনশাআল্লাহ। সাফিন, নাহিদ, নীরব ছাদে বসে আড্ডা জমায়। সাফিনকে খুশি করতে নাহিদ, নীরব দারুণ দারুণ জোকস শোনায়। স্পর্শী একবার সেদিকে তাকিয়ে নিজেও ছাদ থেকে নেমে যায়। রুদ্রের সাথে গাড়িতে উঠে বাড়ির পথে রওনা দেয়। আকাশের অবস্থা বেশ একটা ভালো না। স্পর্শীর মন খারাপ দেখে রুদ্র জিজ্ঞেস করে, সামিরের জন্য মন খারাপ হচ্ছে? আগের লাইফটা ভালো ছিল, কারো কোনো প্যারা ছিল না। সারাদিন 6 জন চিল করতাম, একে অন্যের সাথে মারামারি ঝগড়া ঝামেলা করতেই থাকতাম। এখন সবাই যার যার সংসার নিয়ে ব্যস্ত। সাফিন, নাহিদ, নীরব যখন পড়াশোনা শেষ করে জব করবে, তখন ওরাও ব্যস্ত হয়ে পড়বে। তখন আর বছরে একদিনও হয়তো কারোর সাথে দেখা করা হবে না, কথা হবে না। আবার দেখা হলেও হয়তো আগের মতো সেই আমেজটা থাকবে না। রুদ্র দীর্ঘশ্বাস ফেলে গাড়ি থামায়। স্পর্শীকে নিজের দিকে ঘুরিয়ে চোখের জল মুছে দিয়ে কপালে ঠোঁট ছোঁয়ায়। গাল দুটো হাতের আঁচলে নিয়ে বলে, এসব নিয়ে মন খারাপ করতে হয় না পড়শি, সময়ের সাথে সাথে মানুষের জীবন বদলায়, এটাই নিয়ম। স্পর্শী আঁকড়ে ধরে রুদ্রকে। রুদ্র স্পর্শীর মন ভালো করার জন্য বলে, বাইরে গুড়ি গুড়ি বৃষ্টি পড়ছে, নামবি? স্পর্শীর সাথে সাথে লাফিয়ে ওঠে। চট করে গেট খুলে গাড়ি থেকে নেমে যায়। দুহাত মেলে গুড়ি গুড়ি বৃষ্টির ছোঁয়া নিতে থাকে। রুদ্র পেছন থেকে জড়িয়ে ধরে। স্পর্শী কাঁপা কাঁপা গলায় বলে, আপনাকে একটা কথা বলার ছিল। রুদ্র ছোট্ট করে হু বলে। স্পর্শী ফাঁকা ঢোক গিলে চোখ মুখ শক্ত করে বলে, আমি প্রেগনেন্ট। সাথে সাথেই রুদ্রের হাত আলগা হয়ে যায়। স্পর্শী ভয় পেয়ে দ্রুত পেছনে ফিরে তাকায়। জড়িয়ে যাওয়া গলায় বলে, প্লিজ রাগ করবেন না আমার কথা। রুদ্র হুট করেই জড়িয়ে ধরে, শক্ত করে জড়িয়ে ধরে। থতমত খায় স্পর্শী। রুদ্র ভাঙা ভাঙা গলায় বলে, আমি বাবা হব পড়শি। স্পর্শী প্রশান্তির হাসি হেসে নিজেও জড়িয়ে ধরে, বিড়বিড় করে আওড়ায়, এ বর্ষণ আমাদের প্রলয়ের বর্ষণ। আজীবন এইভাবে একে অপরের পরিপূরক হয়ে থাকবো। ভালোবাসি বডি বিল্ডার, ভীষণ ভালোবাসি। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজকের মতো বিদায় নিচ্ছি, ধন্যবাদ।